এই লাইভ শুরু হয়ে গেছে, আমার লাইভে এসে গেছে। তোমার মিউট হয়ে গেছে শ্রীদা। শুরু করো। শুরু করব। হুম হুম নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সৃজিত, সংলাপ পরিবারের তরফ থেকে সকল দর্শক বন্ধু ও আজকের বক্তা ডক্টর অন্বেষা সেনগুপ্তকে স্বাগত। আজকের আলোচনার বিষয় ইতিহাস চর্চার পদ্ধতি হিসাবে সহিষ্ণুতা। সহিষ্ণুতার শুধুমাত্র প্রয়োজন ধর্মীয় ভাষা বা জাতিগত ক্ষেত্রেই নয়, সহিষ্ণুতার প্রয়োজন যে কোনো প্রকার অধীত বিদ্যার চর্চা ও যুক্তিযুক্ত আলোচনার ক্ষেত্রে। সহিষ্ণুতা তথা সহনশীলতা না থাকলে কোনো প্রকার বিদ্যাচর্চাই ফলপ্রসূ হয় না। বর্তমান দিনে ক্রমাগত সাম্প্রদায়িক উস্কানির ফলে সহিষ্ণুতার অভাব শুধুমাত্র সামাজিক ক্ষেত্রেই লক্ষ্য করা যাচ্ছে তা নয়, ক্রমাগত সহিষ্ণুতার অভাব তথা পারস্পরিক সম্মান বজায় রেখে বিদ্যাচর্চার পরিসরটিও ক্রমাগত সংকুচিত হয়ে আসছে, যার ফলে প্রকৃত নিরপেক্ষ ইতিহাস চর্চার ব্যাঘাত ঘটছে ক্রমাগত। আজ ইতিহাস চর্চার পদ্ধতি হিসাবে সহিষ্ণুতা, এই বিষয়ে বক্তব্য রাখবেন ডক্টর অন্বেষা সেনগুপ্ত। তিনি পিএইচডি করেছেন সেন্টার ফর হিস্টোরিক্যাল স্টাডিজ, জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে। তার আগ্রহের ও গবেষণার বিষয় মূলত রিফিউজি, দেশভাগ, স্থানেই সংলাপের বার্তা একজন করে পাঠ করেন। এবারেই পাঠ করবে আমাদেরই সংলাপের অন্যতম সদস্য সৌর্য। সৌর্য, বলছি সৃজিতা, তোমার কথা কিন্তু কেটে গেছে, ঠিক আছে? তুমি ওয়াইফাই করে তোমার মোবাইল ডেটায় কানেক্ট করো, কারণ নেটওয়ার্ক ভালোই কাটছে, ঠিক আছে? কথা বলতে পরে অসুবিধা হবে। আচ্ছা, আমরা প্রথমেই ম্যাডামকে ধন্যবাদ জানাই। ম্যাডামকে ফেসবুক লাইভে স্বাগত জানাই। ম্যামকে বলবো যে ম্যামকে তার ভিডিওটা অন করে দিয়ে আমাদের সঙ্গে পরিচয় করার জন্য আমাদের দর্শকদের কাছে। নমস্কার ম্যাডাম। আমরা সংলাপ কেন তৈরি করলাম সেই তার জন্য আমরা প্রতিবারই একটি আমাদের লিখিত যে বার্তা আছে সেটা পাঠ করি। বারবার সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই প্রত্যেকটা ভিডিওর মধ্য দিয়ে যে সংলাপ কেন গড়ে উঠল। সংলাপ আমাদের কিছু ছাত্রছাত্রীদের পাগলামি করে গড়ে তোলা একটা সংগঠন। তবে পাগলামি হলেও আমরা সংলাপ কেন গড়ে তুললাম সেই বিষয়ে যথেষ্ট স্পষ্ট এবং সিরিয়াস। মূলত ইতিহাসকে যারা ভালোবাসে, ইতিহাসকে নিয়ে কিছু করতে চায়, তারাই এই হিস্টোরিক্যাল সোসাইটি বা ইতিহাস নির্ভর সংগঠনটা গড়ে তুলেছে। আমাদের মূল লক্ষ্য হলো বর্তমানে গোটা দেশ জুড়ে যে ইতিহাস বিকৃতির প্রবল সম্ভাবনা মাথাচাড়া দিয়ে উঠেছে বা উঠছে, তার বিরুদ্ধে পাল্টা বৈজ্ঞানিক চিন্তা ভাবনা বিশ্লেষণের মধ্য দিয়ে সঠিক তথ্যের ভিত্তিতে, উৎসের ভিত্তিতে অথেন্টিক হিস্ট্রি বা তথ্য নিরপেক্ষ ইতিহাসকে তুলে ধরা। ইতিহাস বিষয়টিকে জনসাধারণের কাছে খুব সহজ সরলভাবে পৌঁছে দেওয়া, যাতে করে বিভিন্ন ঐতিহাসিক ঘটনাকে বিশ্লেষণ করার মানসিকতা জনমানসে প্রস্ফুটিত হয়। সাধারণ ছাত্রছাত্রীদের কাছে ইতিহাস মানে কয়েকটি তথ্য মুখস্থ করা না, ইতিহাসের মানে যে কতটা বিস্তৃত, কতটা প্রসারিত, কতটা গূঢ় অর্থবহুল সেটা তুলে ধরা। বিভিন্ন ঐতিহাসিকদের জীবনী ও তাদের কাজ থেকে শিক্ষণীয় বিষয়গুলি তুলে ধরা এবং বর্তমান সময়ে তার প্রাসঙ্গিকতা কতখানি তা পরিষ্কার করা। বর্তমানে ঘটে চলা বিভিন্ন ঘটনাকে অতীতের ঘটনার সঙ্গে মেলানো, তুলনা করা এবং যুক্তি দিয়ে বিচার করে ভালো মন্দ বুঝতে শেখা।
প্রগতিশীল চিন্তার ধারক বাহক হতে চায় আমাদের এই সংলাপ, যেখানে সৎভাবে, নির্ভীকভাবে, সৎ সাহস নিয়ে অতীতের কথাকে আমরা বলতে চাই এবং বর্তমানের সঙ্গে মেলবন্ধন ঘটাতে চাই। এখানেই অতীতের সাথে আমাদের বর্তমানের সংলাপ। পরিশেষে ইএইচ কারের কথায়, হিস্ট্রি ইজ অ্যান আনএন্ডিং ডায়ালগ বিটুইন দ্য পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। নমস্কার। আনমিউট করো সৃজিত দা, আনমিউট করো। ও, ধন্যবাদ সৌর্য। এবার আমি ম্যাডামকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। ম্যাম। শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। প্রথমেই সংলাপকে ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আর আমি শুনলাম, আমি জানি যে এর আগে অমিত দে বলেছেন, আমার মাস্টারমশাই, আর এর পরে রণবীর চক্রবর্তী বলবেন, তিনিও আমার মাস্টারমশাই। তো তাই অমিত বাবু আর রণবীর বাবুর মাঝখানে আমাকে বলতে বলাটা একটু আমার কাছে ইন্টিমিডিয়েটিং তো বটেই। তো তাই তাও আমার কথা যে সংলাপের মনে হয়েছে, তাই জন্য থ্যাংক ইউ। আর আরেকটা কথা আমি একটু শুরুতে বলে নিই, সেটা হলো যে সহিষ্ণুতা বিষয়ে তো আমি সরাসরি কাজ করি না, তো আমি একটু বড় করে সহিষ্ণুতার ধারণাটাকে ভেবেছি। আমি যে আমার যা মাথায় যা যা এটা এটা একটা ওয়ার্ক ইন প্রোগ্রেস, আমি লিখতে লিখতেই ভাবছিলাম। তাই অবশ্যই প্রশ্ন উত্তরে হয়তো আমার নিজের চিন্তা ভাবনাগুলো আরেকটু পরিষ্কার হবে। আর তবে সংলাপের যে মূল স্পিরিট যেটা, তার সঙ্গে মনে হয় আমার বক্তব্যের কোথাও কনভারসেশন করা সম্ভব হবে। খুব সরাসরি সহিষ্ণুতার কথায় আমি আসবো, কিন্তু হয়তো সহিষ্ণুতা ধারণাটাকে আমি একটু একটু বড় করে ভেবেছি, সেটা আলোচনার ক্ষেত্রে হয়তো আমারও ন্যারো ডাউন করতে সুবিধে হবে। এই বলে আমি শুরু করছি। আমি যদি কখনো ইন্টারনেটের অসুবিধা হয় বা কিছু, তাহলে আমাকে একটু চ্যাট বক্সে লিখে দিলে আমি বলতে পারবো, আমি তখন একটু দেখে নেব। আর ঠিক আছে। আর আমি একটু রিডিং, আমি লিখেছি খানিকটা লিখেছি, খানিকটা নিজে বলবো। তো আমি রিডিংই পড়বো স্লোলি, কোথাও যদি জোরে তাড়াতাড়ি পড়ে ফেলি সেটাও একটু লিখে দিলে ভালো হয়। আর আমি মূলত ধরে নিচ্ছি ছাত্রছাত্রীরা আছে, তো মাঝখানেও যদি প্রশ্ন থাকে আমি সেটাও আমাকে থামিয়ে জিজ্ঞেস করলে আমার কোনো অসুবিধে নেই, যদি আয়োজকদের আপত্তি না থাকে। আমি শুরু করছি। 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হয়েছে। ঐতিহাসিক মুহূর্ত। প্রধানমন্ত্রী স্বয়ং ছিলেন যজমান। সিনেমা জগতে তাবড় হিন্দু তারকা, ক্রীড়া জগতে রথী মহারথী, শিল্পপতি, রাজনীতিবিদেরা সবাই হৈ হৈ করে উদযাপন করেছেন 22শে জানুয়ারি। কেন্দ্রীয় সরকার আধা ছুটিও দিয়েছিল, কিছু কিছু হাসপাতালও শুনেছি বন্ধ ছিল। প্রভু রাম নিশ্চয়ই সেদিন মানুষের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রেখেছিলেন। এই সবই হয়েছে ইতিহাসের নামে। মন্দির যেখানে আজ 1992 সালে 6ই ডিসেম্বর অব্দি সেখানে একটা মসজিদ ছিল, বাবরি মসজিদ। মুঘল সম্রাট বাবরের আদেশে তার সেনাপতি মীরবাকি 1600 শতকের দ্বিতীয় দশকে এই মসজিদ বানান। রামায়ণে আছে অযোধ্যা রামচন্দ্রের জন্মস্থান, আর ঠিক সেখানে, যেখানে প্রভু রাম জন্মেছিলেন, সেখানেই নাকি তৈরি করা হয়েছিল এই বাবরি মসজিদ। এই জায়গাটা বিশ্বাসের জায়গা, তর্ক চলে না। রাম মানুষ ছিলেন কিনা, নাকি ভগবান ছিলেন, না ভগবানের অবতার, আর ভগবান কি জন্মান, ঠিক কবে কোথায় ভগবানের জন্ম, তা নিয়ে কোনো পুঁথিগত শিক্ষায় শিক্ষিত পণ্ডিতেরা বলতে পারেন বলে মনে হয় না। তাই বললাম, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বহু হিন্দুর বিশ্বাস ছিল এবং এখনো আছে যে রামের জন্মস্থানে মসজিদ বানানো হয়েছিল। ব্রিটিশ আমলে বাবরি মসজিদকে মসজিদে জনমস্থানও বলা হতো। এই ধরনের নামে এই বিশ্বাসের প্রতিফলন ছিল। বলা বাহুল্য, শুধু বিশ্বাসী আলোচনা আটকে ছিল না। এই অযোধ্যায় মসজিদে জনমস্থান ঘিরে সাম্প্রদায়িক উত্তেজনাও ঔপনিবেশিক আমলেই ছিল।
পুঁথিগত শিক্ষায় শিক্ষিত পণ্ডিতেরা এই আলোচনায় জড়িয়ে পড়েছিলেন সেই ঔপনিবেশিক আমল থেকেই। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তৈরি হয় 1861 সালে। তার প্রথম অধিকর্তা আলেকজান্ডার কানিংহামের নেতৃত্বে অযোধ্যায় প্রথম প্রত্নতাত্ত্বিক সমীক্ষা হয়েছিল 1862 সালেই। তারপর ক্রমাগত নানা প্রত্নতাত্ত্বিক সমীক্ষা ও খনন হয়েছে অযোধ্যায়। একথা বলাই যায়, ভারতের প্রত্নতত্ত্ব চর্চার ইতিহাস যদি লিখতে হয়, সেই ইতিহাসের বড় অংশ জুড়ে থাকবে অযোধ্যার কথা। নানা প্রশ্ন ছিল, যেমন অযোধ্যার প্রাচীনত্ব বোঝা, রামায়ণে বর্ণিত অযোধ্যার সঙ্গে এই অযোধ্যার যোগাযোগ স্থাপন করা যায় কিনা তা দেখা, বাবরি মসজিদের তলায় মন্দির ছিল কিনা তা বোঝা এবং তা থেকে থাকলে কবে তা ভাঙা হয়েছে তা নির্ণয় করার চেষ্টা ইত্যাদি। তবে দেশভাগ, সাম্প্রদায়িক দাঙ্গা ইত্যাদি দেশভাগ, সাম্প্রদায়িক দাঙ্গা বিধ্বস্ত ভারতে অযোধ্যার এই বিতর্ক নতুন মাত্রা পেল যখন 1949 সালে 23শে ডিসেম্বর সকালবেলা রামের মূর্তি পাওয়া গেল বাবরি মসজিদের মূল গম্বুজের নিচে। রামের মূর্তি পায়ে হেঁটে সেখানে যায়নি, হিন্দু মহাসভার সঙ্গে যুক্ত এক সাধু রাতের অন্ধকারে সেই মূর্তি রেখে এসেছিলেন। একটা মত, তাকে নাকি রাম স্বয়ং স্বপ্নাদেশ দিয়েছিলেন। আরো বিশ্বাসীরা অবশ্য মনে করেন রাম স্বয়ং আবির্ভূত হয়েছিলেন। আবার একই কথা, বিশ্বাসের প্রশ্ন, তর্ক চলে না। কিন্তু তাও তর্ক চলল দুটো আলাদা স্তরে। একদিকে এই জমিতে কোন ধর্মের অধিকার, এই নিয়ে মামলা মোকদ্দমা শুরু হলো। অন্যদিকে জনমত গঠনের জন্য উঠে পড়ে লাগলো নানা ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠন। দুই স্তরের আলোচনাতেই কিন্তু ইতিহাস ও বিশ্বাসের মধ্যে সীমারেখা স্পষ্ট ছিল না। এমন নয় যে এই দুই স্তর সম্পূর্ণ পৃথক, একটার চালিকা শক্তি আবেগ ও অন্যটার যুক্তি। দুটোতেই যুক্তি এবং আবেগ মিলেমিশে ছিল। বাবরি মসজিদ তৈরির আগে সত্যি কি হয়েছিল, রামের মন্দির না অন্য কোনো অমুসলমানি স্থাপত্য, নাকি ফাঁকা জমি? মন্দির থেকে থাকলে তা মীরবাকি ভেঙেছিলেন, না আগেই ভেঙে গেছিল বা ভাঙা হয়েছিল? অর্থাৎ 1600 শতকে তার আগে অযোধ্যায় সত্যি কি হয়েছিল, এই নিয়ে রাজনীতি, সমাজ, আইন আদালত, সরকার, প্রশাসন সবাই ব্যস্ত হলো। তবে ব্যস্ততার গতি ও ধরন এক ছিল না। হাম মন্দির ওহি বানায়েঙ্গে স্লোগান, রাজীব গান্ধীর নির্দেশে মসজিদের তালা খোলা, আদভানির রথযাত্রা, 1992 সালে 6ই ডিসেম্বর মসজিদ ভাঙা, বম্বে দাঙ্গা, করসেবা, গুজরাটের দাঙ্গা, ঝড়ের গতিতে উত্তর ও উত্তর পশ্চিম ভারতের রাজনীতিতে অন্যতম মুখ্য চরিত্র হয়ে দাঁড়ালেন রাম। শুধু অযোধ্যাতেই আটকে থাকলো না। 1992 সালের পরে স্লোগান উঠলো, বাবরি তো বাস ঝাঁকি হে, কাশী মথুরা বাকি হে। এখন কাশীর জ্ঞানবাপী মসজিদেও হাত পড়েছে, মথুরা নিয়েও একাধিক মামলা চলছে। অযোধ্যায় সত্যি মন্দির ছিল কিনা, মীরবাকি তা ধ্বংস করেছিলেন কিনা, এই জমিতে কার বা কার অধিকার, এই নিয়ে উত্তরপ্রদেশ আদালত ও সুপ্রিম কোর্টও কম সময় বা শ্রম দেননি। আদালতের সর্বশেষ আদেশে বাবরির জমি 3 ভাগ হয়েছে। এক ভাগ স্বয়ং ভগবান রামের নামে, এক ভাগ উত্তরপ্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ডের নামে, আর আরেক ভাগ নির্মোই আখড়ার নামে। সাদা চোখে দেখলে আদালত ও জনতার দরবারে যে প্রশ্নগুলো উঠলো তা ইতিহাস ও প্রত্নতত্ত্ববিদ্যার প্রশ্ন। পুরনো যুগে সত্যি কি হয়েছিল, সত্যি কি ছিল তা নির্দিষ্ট নিয়ম কানুন মেনে সেই সময়ের নথিপত্র, প্রত্নতাত্ত্বিক উপাদান বিচার করে বোঝা ও তুলে ধরার কাজ তো ইতিহাসবিদ বা প্রত্নতাত্ত্বিকদের। বারবার তাই তাদের ডাকও পড়েছিল এই আলোচনায়। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পণ্ডিতেরা তো বটেই, তার বাইরেও বহু গুরুত্বপূর্ণ ইতিহাসবিদ ও প্রত্নতত্ত্ববিদ নানা পক্ষের হয়ে অথবা স্বতঃপ্রণোদিতভাবে এই প্রশ্নগুলো নিয়ে নানা সময় নাড়াচাড়া করেছেন, গবেষণা করেছেন, মতামত দিয়েছেন, একে অপরের যুক্তি খণ্ডন করেছেন। অমুক মার্ক্সবাদী, তমুক হিন্দুত্ববাদী, এই ধরনের তরজাও তাদের মধ্যে হয়েছে। 2019 সালে যেমন বিখ্যাত ইতিহাসবিদ DN ঝার এক সাক্ষাৎকার ছাপে দ্য ওয়্যার বলে কাগজটি। নানা প্রশ্নের উত্তরে তিনি এই কথাগুলো বলেন। এটা আমি ইংরেজিতেই উদ্ধৃতিগুলো দিচ্ছি, আমি আর অনুবাদ করিনি, পরে আলোচনার সময় বাংলাতেও বলতে পারি। প্রথম আমি বেশ কয়েকটা উদ্ধৃতি দেব এখানে। প্রথম যে উদ্ধৃতিটা সেটা হলো, ইট ইজ ইম্পসিবল টু প্রুভ দ্যাট রাম ওয়াজ, এগুলো সব DN ঝা বলছেন বিভিন্ন প্রশ্নের উত্তরে। ইট ইজ ইম্পসিবল টু প্রুভ দ্যাট রাম ওয়াজ বর্ন উইদিন দ্য লিমিটস অফ 2.77 acre of the disputed land in Ayodhya. I don't see any logic in this faith. And as a professional historian, I think history cannot be written on the basis of faith. এটা 1 নম্বর।
নম্বর আরেকটা প্রশ্নের উত্তরে ডিএন ঝা বলছেন, the Archaeological Survey of India archaeologists who carried out the excavation did not observe the scientific norms which should have been observed in such an exercise. The excavation was carried out with preconceived ideas about the presence of the temple. The report suppresses evidence. 3 number, there is no evidence to show that Ayodhya was a Hindu pilgrimage center in ancient times. 4 number, there is evidence that Ayodhya was an important Buddhist center in the early medieval period. 5 number, there is no doubt that the Muslim rulers destroyed Hindu temples. But we should remember that Hindus are more notorious in destroying the temples or places of worship. It can be proved that they, তার মানে হিন্দুরা, destroyed innumerable religious establishments of Jains and Buddhists. Certainly, it is a matter to be researched. Who destroyed how many temples in the country? 6 number, the historians should have been consulted in the adjudication process. I think a panel of international experts should have been entrusted the task of deciding whether there existed a temple under the mosque. Judiciary alone is not equipped to pass judgment on a historical fact. এই ইন্টারভিউ, এই সাক্ষাৎকারটা ডিএন ঝা দিয়েছিলেন রায় বেরোনো 2019-এর যে মন্দির সংক্রান্ত, মসজিদ সংক্রান্ত রায়, সেই রায় বেরোনোর ঠিক আগে আগে। এবং এই সাক্ষাৎকারে তার মানে ডিএন ঝা বলছেন যে, এক, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যে পদ্ধতিতে খনন কার্য করেছে সেটা সেই পদ্ধতিতে উনি সন্দেহ প্রকাশ করছেন। 2 নম্বর, উনি বলছেন যে ওনার গবেষণা, উনি এর আগে উনি আর.এস. শর্মা, সুরজ ভান ইত্যাদি তারা মিলেও অযোধ্যা নিয়ে কাজ করেছিলেন, একটা সার্ভে করেছিলেন, তার রিপোর্টও আছে। তাদের গবেষণা অনুযায়ী এখানে কোনো মন্দির, এটা প্রমাণ করার কোনো উপায় নেই যে রাম এই মসজিদ যেখানে ছিল ঠিক সেইখানেই জন্মেছে। 2 নম্বর, এটা যে একটা হিন্দুদের প্রাক মধ্যযুগে এটা যে হিন্দুদের গুরুত্বপূর্ণ তীর্থস্থান ছিল তাও প্রমাণ করার জায়গা নেই, বরং আর্লি মিডিয়েভাল সময়, আদি মধ্যযুগে এটা বরঞ্চ একটা গুরুত্বপূর্ণ বৌদ্ধ সংস্কৃতির কেন্দ্র ছিল। এবং তা শুধু না, উনি যে আরেকটা যেটা বলছেন সেটা হলো যে মুসলিমরা বহু হিন্দু স্থাপত্য ভেঙেছে ঠিকই, কিন্তু তার পাশাপাশি কিন্তু হিন্দুরাও বহু জৈন এবং বৌদ্ধ স্থাপত্য ভেঙেছে। এবং শুধু তাই নয়, উনি এরকমও একটা কথা বলছেন যে এটা গবেষণা করার মতন বিষয় এবং গবেষণা করার উচিত যে কে কটা মন্দির বা কে কটা ধর্মীয় প্রতিষ্ঠান ভেঙেছে, কে কত মন্দির ভেঙেছে, কোন ধর্মের লোকেরা। বা আর আরেকটা কথা উনি বলছেন যেটা ইতিহাসবিদদেরই প্রশ্ন, বাবরি আরো বেশি করে ইন্টারন্যাশনাল হিস্টোরিয়ানসদের কোর্টের উচিত ছিল জড়ানো। তো এবার প্রশ্ন হলো যে এই সাক্ষাৎকারে সরাসরি ডিএন ঝা বিবি লাল, প্রত্নতত্ত্ববিদ বিবি লালকে একহাত নেন। বিবি লাল সম্পর্কে উনি তীব্র সমালোচনা করেন। বিবি লাল কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একদা ডিরেক্টর জেনারেল ছিলেন এবং উনি কিন্তু প্রত্নতত্ত্ববিদ্যায় সুপ্রশিক্ষিত এবং তিনি অযোধ্যা খননের সঙ্গে যুক্ত ছিলেন। সর্বপ্রথম তিনি জোর গলায় বলেছিলেন যে মসজিদের তলায় মন্দির ছিল। তার এই বক্তব্য নানা অসঙ্গতি ডিএন ঝা তার বিভিন্ন লেখাপত্রে দেখিয়েছেন এবং এই ছোট ইন্টারভিউটাতেও তিনি সেই প্রসঙ্গে অনেকটা সময় ব্যয় করেন। উল্টো দিকে বিবি লালও এই সময় বলেন যে, আমি আবার কোট করছি বিবি লালকে, দ্য ক্লাইমেট অফ দ্য টাইম উড সাজেস্ট দ্যাট আই এম স্যাফ্রনাইজিং হিস্ট্রি. That is a great tragedy. I only ask everyone to look at the facts. এবার প্রশ্ন হলো, তার মানে বিবি লাল তিনিও একজন প্রশিক্ষণপ্রাপ্ত প্রত্নতত্ত্ববিদ, আর অন্যদিকে ডিএন ঝা যিনি খুব গুরুত্বপূর্ণ ইতিহাসবিদ, তারা দুজনেই কিন্তু তর্কটাকে তথ্যের ভিত্তিতে তারা দুজনেই বলছেন যে তারা তথ্যের ভিত্তিতে তর্ক করছেন। একজন বলছেন আমি ঠিক ও ভুল, আরেকজন বলছেন না আমি ঠিক অন্যজন ভুল। এবার দুজনেই তো বিশেষজ্ঞ। এই ফ্যাক্টের তর্কে তাহলে সাধারণ মানুষ কি করবে?
এই পরিস্থিতিতে মানুষ কি করে বুঝবেন কে ঠিক কে ভুল, মন্দির ছিল না মসজিদ, বাবরের আদেশে তা ভাঙে নাকি তার আগেই ভাঙা হয়? কেউ বলতে পারে যে এই বিশেষজ্ঞদের আলোচনা সাধারণ মানুষরা না বুঝলে অসুবিধে কি? কিন্তু ইতিহাস টেনে এনে যখন পুরনো কোনো স্থাপত্য ভাঙা হয়, নতুন স্থাপত্য তৈরি হয়, তাকে ঘিরে জনমত তৈরি করা হয়, ধর্মীয় আবেগ জাগিয়ে তোলা হয়, তখন সেই ইতিহাস আর ইতিহাসবিদদের খাস তালুকে থাকে না, সেখান থেকে বেরিয়ে আসে। তা তখন রাজনীতির মঞ্চ, সোশ্যাল মিডিয়া, পাড়ার চায়ের আড্ডা, আদালতের রায়, ধর্মীয় উচ্ছ্বাস বা দাঙ্গায় ব্যবহৃত হয়। এইরকম সময় এই তর্ক শুধু পণ্ডিতদের তর্ক, এই কথা বলে লাভ নেই। তাহলে এই পরিস্থিতিতে পেশাদারী ইতিহাসবিদদের কি করণীয়? ঝাঁকে ওয়ারের এই সাংবাদিক এ ধরনের একটা প্রশ্ন করেন। তিনি জিজ্ঞেস করেন, হাউ ডাজ আ লে পার্সন ফর্ম অ্যান ওপিনিয়ন অন দ্য ম্যাটার, অন দিস ম্যাটার অ্যামিডস্ট কন্ট্রাস্টিং ভিউ পয়েন্টস অফ হিস্ট্রি? ঝা বলেন, মানুষকে শিক্ষিত করতে হবে, যুক্তি দিয়ে ভাবতে শেখাতে হবে। কিন্তু বিবি লাল নিজেও তো শিক্ষিত, উচ্চ শিক্ষিত, তিনি তো তথ্যের কথাই বলছেন। তিনি তো বলছেন যে তার শিক্ষাগত যোগ্যতার তার যা প্রশিক্ষণ, সেই তা ব্যবহার করে এবং আবেগ না ফ্যাক্টের উপর ভিত্তি করেই তার বক্তব্যকে তিনি সাজিয়েছেন। তাহলে আর শুধু প্রশিক্ষণপ্রাপ্ত ইতিহাসবিদরাই যে তথ্যের ভাষায় কথা বলেন তা তা কিন্তু নয়। জ্ঞান পাণ্ডের 1994 সালের লেখা চমৎকার প্রবন্ধ মোডস অফ হিস্ট্রি রাইটিং, নিউ হিন্দু হিস্ট্রি অফ অযোধ্যা পড়লে আমরা বুঝতে পারি কিভাবে তথ্যের ভাষাকে ব্যবহার করে মন গড়া অজস্র হিন্দি বই লেখা হয়েছে অযোধ্যার মন্দির মসজিদ লড়াইকে ঘিরে 80 দশকের শেষ থেকে। এই ধরনের বই যেমন শ্রীরাম জন্মভূমি সচিত্র, আমার হিন্দি উচ্চারণ ভীষণ খারাপ, সচিত্র প্রামাণিক ইতিহাস, মুক্তিযুগ শ্রীরাম জন্মভূমি কি সম্পূর্ণ ইতিহাস, বা শ্রীরাম জন্মভূমি কি প্রামাণিক ইতিহাস, প্রচুর দিনক্ষণ সংখ্যা ব্যবহার করে অযোধ্যার এক ধরনের ইতিহাস তৈরি করেছে। প্রামাণ্য, সম্পূর্ণ এই ধরনের শব্দ এরা বইয়ের টাইটেলেই ব্যবহার করেছে, এবং এই ব্যবহারের মধ্যে দিয়ে কিন্তু এই বইগুলো বোঝাতে চেয়েছে যে এরা তথ্য দিচ্ছে। আর এই বইগুলোর লেখকের পাশে সবসময় তাদের ডিগ্রিও লেখা থাকে, পিএইচডি, এমফিল ইত্যাদি, অর্থাৎ তারা বিশেষজ্ঞ হিসেবেও নিজেদেরকে দাবি করেন। এইসব বইতে বহু তথ্য বানানো, যেমন একটা বইতে আছে যে অযোধ্যায় নাকি 9 লাখ বছর আগে রাম জন্মেছিলেন, অথবা 1528 সালের 9 জুন ঠিক দুপুর 2টোর সময় নির্বাকীর সঙ্গে লড়াই করে হিন্দু বীর দেবী দীনপান্ডে মারা যান ইত্যাদি। আবার কিছু কিছু তথ্য এমন আছে যেগুলো অন্যান্য মোর একাডেমিক বইতেও পাওয়া যায়। কিন্তু লেখার ধরন, এই হিন্দি বইগুলো লেখার ধরন কিন্তু রূপকথা বা পুরাণের মতন নয়, ইতিহাস বইয়ের মতন। এখন সাধারণ পাঠক কিভাবে বুঝবেন কোন জায়গাটা বানানো, কোন তথ্যটা ঠিক? যে কোনো বিষয়ের নিজস্ব ব্যাকরণ থাকে, কিন্তু যে কোনো সাবজেক্টের মানে যে কোনো ডিসিপ্লিনের নিজস্ব ব্যাকরণ থাকে। কিন্তু ইতিহাসের মতন বিষয়ের সমস্যা সেটা হলো এই ব্যাকরণকে না বুঝলেও পড়ে ফেলা যায়, লিখে ফেলা যায়, আলোচনা করা যায়। আদালতের বিচারক থেকে পাড়ার লালটুদা সবাই ইতিহাস টেনে তর্ক করে, আর কিছু নির্দিষ্ট দলের লোক হলে ইতিহাস টেনে মন্দির মসজিদ ভাঙা গড়ার লড়াইতে সময়, টাকা, শ্রম, ইট সবই দেয়। এই পরিস্থিতিতে আমার মতে পেশাদারী ইতিহাসবিদদের ভাবনা চিন্তার ধরন পাল্টানো দরকার। তথ্যের কচকচানির মধ্যে দিয়ে এই লড়াই আমরা লড়তে পারবো না। ইতিহাসের ব্যাকরণ ও নৈতিকতার প্রশ্নে আমাদের ঢুকতে হবে। আর এই দুটো প্রশ্ন সম্পূর্ণ আলাদা আলাদা প্রশ্ন নয়, এটাও বলে রাখা দরকার। এবার তাহলে এই ইতিহাসের ব্যাকরণ ও নৈতিকতার প্রশ্নটা কি, আমি এই প্রসঙ্গে আসছি। আমি এতক্ষণ যা বললাম আমি খালি এক লাইনে সেটা একটু সামারাইজ করে নিতে চাই। সেটা হলো যে আমরা বহুদিন তথ্য নিয়ে লড়াই করার চেষ্টা করেছি, আমি ঠিক অন্যজন ভুল, এই লাইনে আমরা লড়াই করেছি। এই লড়াইটা আমার মতে এই লড়াইটাতে তেমন জোর নেই, অন্তত আজকের বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তথ্যের লড়াইয়ে আমরা শুধু তথ্যের লড়াই করে আমরা জিততে পারবো না। এবার আমাদের ইতিহাস তো শুধুমাত্র তথ্য জড়ো করা না, ইতিহাস ডিসিপ্লিনটার আরো কিছু টেকনিক আছে আমাদের, সেই এবং এথিক্স আছে আমাদের, সেই আলোচনাটাতে ঢুকতে হবে। তো আমি একটা দুটো এক দুই করে একটুখানি বলতে চাই।
প্রথম যে কথাটা আমি বলতে চাই সেটা হলো 1 নম্বর পয়েন্ট, যেটা তথ্য প্রমাণ ছাড়া ইতিহাস হয় না। এ নিয়ে তর্ক এটা এটা তর্কের অতীত। তাই ইতিহাসবিদদের অবশ্য কর্তব্য যে যে বিষয়ে তিনি কাজ করছেন সেই বিষয় নিয়ে যথাসম্ভব তথ্য সংগ্রহ করা, তথ্যের যথার্থতা বিচার করা ইত্যাদি। কিন্তু সেই তথ্যকে তারপর সাজিয়ে গুছিয়ে পেশ করাও ইতিহাসবিদের কাজ, এবং একই রকম গুরুত্বপূর্ণ কাজ। মুশকিল হলো একদম স্কুল থেকে এমএ ক্লাস অব্দি আমরা যতটা মন দিয়ে ইতিহাস বইতে পাওয়া তথ্যের উপর ততটা সেই তথ্য সাজানোর পদ্ধতির উপর দিই না। মাল্টিপল চয়েস প্রশ্ন, অবজেক্টিভ প্রশ্ন ইত্যাদির চক্করে ইতিহাস পড়ার মূল জায়গাটা হয়ে যায় মনে রাখা। যে কোনো স্কুল পড়ুয়া যার ইতিহাস ভালো লাগে না সেও বলবে, ওরে বাবা ইতিহাস খুব মুখস্থ করতে হয়। আমার মনে হয় এখন ইতিহাসবিদদের জোর দেওয়া দরকার অন্য আরেকটা প্রশ্নে। শুধু তথ্য না, ইতিহাসের উদ্দেশ্য হলো কোনো একটা ঘটনা বা প্রতিষ্ঠান বা প্রক্রিয়াকে বা ব্যক্তিকে তার সময়ের নিরিখে বোঝা। মানে শুধু তথ্য মনে রেখে কোনো লাভ নেই। যে সময় বিষয়ক সেই তথ্য, সেই সময়ের নিরিখে এই তথ্যের তাৎপর্য কি বা এই তথ্য একটা নির্দিষ্ট সময় সম্পর্কে কি বলে সেইটা বোঝা দরকার। আমি একটা উদাহরণ দিই। ধরা যাক এ অঞ্চলের শাসক বি থেকে B1 সময়ের মধ্যে এক্স সংখ্যক ধর্মীয় স্থাপত্য ভেঙেছেন। এবার এই তথ্যটা পরীক্ষার কোনো প্রশ্নের উত্তরে কাজে লাগতেই পারে, কিন্তু এর থেকে বিশেষ কিছু ইতিহাস বোঝা যাচ্ছে না। ইতিহাসবিদের কাজ এই তথ্যটাকে সেই সময়ের প্রেক্ষিতে ফেলা। সেই সময় পৃথিবীর অন্য নানা অঞ্চলের শাসকরাও কি ধর্মীয় স্থাপত্য ভাঙছিলেন? এই অঞ্চলের শাসকের লক্ষ্য কি কোনো নির্দিষ্ট ধর্মের উপর ছিল নাকি নানা ধর্মের স্থাপত্যের উপর ছিল? যে ধর্মীয় স্থাপত্যগুলো তিনি ভাঙছিলেন সেই ধর্মের মানুষদের উপর কি আরো নানা রকম অত্যাচার হচ্ছিল নাকি তারা মোটের উপর ঠিকই ছিল? শাসকের নিজের ধর্মের মানুষ সে সময় কেমন ছিল? তার নিজের ধর্মের জন্য তিনি কি অনেক কিছু নির্মাণ করছিলেন নাকি তিনি খালি ভাঙার দিকেই মন দিয়েছিলেন? শাসকের পূর্বসূরি ও উত্তরসূরিদের কি দৃষ্টিভঙ্গি ছিল নিজের এবং অন্যের ধর্মের প্রতি, এবং সেই দৃষ্টিভঙ্গি কি কি মাধ্যমে প্রকাশ পেত? এই দৃষ্টিভঙ্গি সেই যুগে কতটা বিরল বা কতটা স্বাভাবিক, সেই দৃষ্টিভঙ্গি সময়ের সঙ্গে সঙ্গে কিভাবে কতটা পরিবর্তন হয়েছে, এইসব নানা প্রশ্ন করে আমরা এই তথ্য থেকে B1 সময়টা সম্পর্কে জানতে পারি, বা সে সময় ধর্ম রাজনৈতিক ক্ষমতার মধ্যে সম্পর্ক কি ছিল তা বুঝতে পারি। ইতিহাস মানে কিন্তু B1 X এই সংখ্যাগুলোর মান মনে রাখা নয়, একটা সময়কে তার নির্দিষ্ট বৈশিষ্ট্য মাথায় রেখে বোঝা। আমি এই সামান্য কথাটাই শুধু বলতে চাইছি প্রথম পয়েন্টে। তার মানে কি, এইটা মনে রাখতে পারলেই আমরা বুঝতে পারবো যে যদি 1600 শতকে একটা মন্দির ভেঙে মসজিদ হয়েও থাকে তাহলে সেটা সেই সময়ের নিরিখেই বুঝতে হবে। এরকম ঘটনা কি সেই সময়ের রাজনীতি ও রাষ্ট্রনীতিতে ব্যতিক্রম, না রাজশক্তি প্রদর্শনের একটা চলতি উপায়? আর সেই সময় থেকে আমরা কতটা সরে এসেছি, রাষ্ট্র ও ধর্মের সম্পর্ক আমাদের সময় কি রকম, এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারলে আমরা কিন্তু অতীত ও বর্তমানের মধ্যে সরল রৈখিক সম্পর্ক স্থাপনের চেষ্টা বন্ধ করব। আর তখনই হয়তো অতীতের প্রতি আমরা সহিষ্ণু হব। আলাদা আলাদা যুগের ক্ষমতা ও ধর্মের যোগাযোগ যে এক এক রকম, ক্ষমতার নৈতিকতার ধারণাও যে অন্যরকম, এটা বুঝতে পারলেই হয়তো এই সময়ে দাঁড়িয়ে 15-16 শতকের রাজনীতির ঠিক ভুল বিচার করা যে যায় না বা তা যে শোধরানো যায় না এখন, এই কথা আমরা আরো জোর গলায় বলতে পারবো। এর সঙ্গে 2 নম্বর পয়েন্টটা আমার যুক্ত। সেটা কি, যে অতীত আর বর্তমানকে সরল রেখায় টানার আরেকটা সমস্যার দিক আছে। আমরা নানা সমসাময়িক ধারণা বা প্রতিষ্ঠানকে অতীতে খুঁজি। জাতিরাষ্ট্রের ধারণা যেমন খুব আধুনিক ধারণা। আজকে আমরা যে জায়গাটাকে ইন্ডিয়া বা ভারতবর্ষ বলে জানি তা তো 1947-এর আগে ছিল না। সত্যি কথা বলতে 1947-এর পরেও ভারতবর্ষের মানচিত্র পাল্টেছে। কিন্তু ইতিহাস বইতে আমরা নির্দ্বিধায় হরপ্পা মহেঞ্জোদারো কে ভারতের ইতিহাসের অংশ হিসাবে পড়ি, কিন্তু তখন ভারত কোথায়? আর হরপ্পা মহেঞ্জোদারো যদি ভারতের ইতিহাস হয় তাহলে তা পাকিস্তানের ইতিহাস নয় কেন? সত্যি দেশভাগের সময় হরপ্পা মহেঞ্জোদারো নিয়ে দুই দেশের মধ্যে খুব টানাপোড়েন চলেছিল।
ভৌগোলিকভাবে এই দুটো জায়গা, যে দুটো খুব ইম্পর্টেন্ট সাইট, এই দুটো জায়গায় পাকিস্তানে পড়েছিল। পাকিস্তানি ইতিহাসবিদ ও রাজনীতিবিদরা অনেকেই হরপ্পা মহেঞ্জোদারোকে সে দেশের মহেঞ্জোদারো থেকে সে দেশের ইতিহাস টানার চেষ্টা করলেন। দেশভাগের পরপরই, আমার যতদূর মনে পড়ছে 1950 সালে, সেই সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ও আর্কিওলজিক্যাল সার্ভে অফ পাকিস্তানের অধিকর্তা মর্টিমার হুইলার বই লিখলেন 5000 ইয়ার্স অফ পাকিস্তান নামে। বার্ষিক পাকিস্তান হিস্ট্রি কনফারেন্সে কেউ কেউ চেষ্টা করলেন সিন্ধু লিপি আসলে আরবির আদি রূপ এটা প্রমাণ করতে। এমনকি হরপ্পা মহেঞ্জোদারো থেকে পাওয়া বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন দুদেশের মধ্যে সমান ভাগে ভাগ হলো। ভাগ সমান করতে গিয়ে একটা পুঁথির হাড় ছিঁড়ে দুটুকরো করা হলো। অন্যদিকে ভারতেও প্রত্নতাত্ত্বিকরা শুরু করলেন নানা খোঁড়াখুড়ি। হরপ্পা মহেঞ্জোদারো অন্য দেশে গেছে ঠিক আছে, কিন্তু এদেশে আরো সে সময়ের সাইট পাওয়া যাবে নিশ্চয়ই, এই 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 ধারণা থেকে, এবং সত্যি পাওয়াও গেল, এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ এই প্রত্নতাত্ত্বিক গবেষণাগুলো। কিন্তু এর পাশাপাশি প্রমাণ করার চেষ্টা শুরু হলো সিন্ধু সভ্যতা আর বৈদিক সভ্যতার যোগাযোগ রয়েছে, আর্যরা হরপ্পা সভ্যতার স্রষ্টা, বাইরে থেকে তারা আসেনি ইত্যাদি। অর্থাৎ দুদেশেই জাতীয়করণ শুরু হলো হরপ্পা মহেঞ্জোদারো, হরপ্পা সভ্যতার। যে কোনো আধুনিক রাষ্ট্রই প্রাচীনত্ব প্রমাণের চেষ্টা করে, কিন্তু আমার মতে ইতিহাসবিদদের কাজ হলো, ক্রিটিক্যাল হিস্টোরিয়ানদের কাজ হলো এই চেষ্টাতে খুঁত ধরিয়ে দেওয়া। আমরা ইতিহাস বইতে যখন শুধু ভারতবর্ষের ইতিহাস পড়ি আর তার অংশ হিসাবে হরপ্পার কথা পড়ি, তখন তখন হয়তো আমাদের মনে তেমন প্রশ্ন জাগে না। কিন্তু যদি আমরা এমন সুযোগ পেতাম যে ভারতের পাঠ্য বই আর পাকিস্তানের পাঠ্য বই দুটোই একসঙ্গে পড়ছি, তাহলেই হয়তো আমাদের প্রশ্ন জাগতো, হরপ্পা মহেঞ্জোদারো কি ভারতের ইতিহাসের অংশ নাকি তা পাকিস্তানের ইতিহাসের অংশ? আর সেই মুহূর্তে হয়তো আমরা উত্তরের দিকেও খানিকটা যেতে পারতাম। ভারত পাকিস্তান নয় ভারত পাকিস্তান নয়, উপমহাদেশের ইতিহাসের অংশ। জাতিরাষ্ট্রের ধারণাটাই নতুন, তাই কে আদি ভারতীয় কে বিদেশি এই প্রশ্নও কিন্তু নতুন। এবং হরপ্পা আর্যদের কীর্তি কিনা এই প্রশ্ন নিশ্চয়ই গুরুত্বপূর্ণ জ্ঞান চর্চার জন্য, কিন্তু দরবারি ইতিহাসবিদরা এতে আগ্রহী জ্ঞান চর্চার জন্য নয়, জাতিরাষ্ট্রের জয়গান লেখার জন্য। কিন্তু এই জাতিরাষ্ট্রের পরিকাঠামোকে নিশ্চিত ও চিরন্তন সত্য হিসেবে যদি আমরা ধরে নিই, আমরা আবার সেই সরল রেখার দিকে চলে যাব। তার চেয়ে অঞ্চলের ধারণা কখন কিরকম, তা কিভাবে পাল্টাচ্ছে, সাম্রাজ্য, উপনিবেশ, জাতিরাষ্ট্র, এই শব্দগুলো সময় নির্দিষ্ট ব্যবহারের প্রতি যদি আমরা মনোযোগী হই, তাহলেও কিন্তু আমরা ক্রিটিক্যাল হিস্ট্রির দিকে এগোবো। আদি যুগ স্বর্ণযুগ ছিল, বেদে সব ছিল, মুসলমান আমল ও তারপর ব্রিটিশ আমলে সব গেল, এবং আবার অবশেষে হিন্দুরা জেগে উঠেছে। এই যে গোদা সরল রৈখিক ধারণা, তার থেকে আমরা বেরোতে পারবো। তাই যখন আমি পদ্ধতি হিসেবে সহিষ্ণুতার কথা বলছি, তখন আমি বলছি শব্দের ব্যবহারের প্রতি মনোযোগী হতে। এইটা আমার দু নম্বর পয়েন্ট ছিল। তার মানে আমাদের আমি ফার্স্ট পয়েন্ট আমি যেটা বললাম সেটা হলো যে আমাদের একটা যে কোনো তথ্যকে সেই সময়ের প্রেক্ষিতে পড়তে হবে, এবং 2 নম্বর পয়েন্ট আমি যেটা বললাম যে আমাদের আমরা কি শব্দ ব্যবহার করছি, কি ধরনের কনসেপ্ট ব্যবহার করছি, কি ধরনের ধারণা ব্যবহার করছি, সেইটাকে আরো বেশি টাইম সেন্সিটিভ করতে হবে। এবার আমি 3 নম্বর কথায় আসি, এবং এই 3 নম্বর কথাটা একটু আনরিলেটেড, কিন্তু যেহেতু দেশভাগের প্রসঙ্গ উঠেছে এবং দেশভাগই আমার বিষয়, তাই আমি এবার সরাসরি একটু দেশভাগ ইতিহাস চর্চার দিকে ঢুকি। আমরা জানি যে দেশভাগের বহুদিন অবধি, এবং তাদের উদ্দেশ্য, তাদের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আমার কোনো, তাদের একরকম নোবেল রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলেই আমি মনে করি। বহুদিন পর্যন্ত ভারতের বামপন্থী এবং বাম উদারপন্থী ইতিহাসবিদরা দেশভাগের দাঙ্গা প্রসঙ্গকে এড়িয়ে গেছেন। আমরা যখন ভারতের ইতিহাস পড়েছি বিভিন্ন গুরুত্বপূর্ণ বামপন্থী বা লেফট লিবারাল ইতিহাসবিদদের লেখাতে, তখন যেন মনে হয়েছে ভারতের স্পিরিট হলো সেকুলারিজমের স্পিরিট এবং সিনক্রেটিজমের স্পিরিট। এখানে যে দাঙ্গা, সাম্প্রদায়িকতা, এগুলো যেন ব্যতিক্রম। কিন্তু এই যে ইতিহাস চর্চার ধরন, তাকে অনেক নিম্নবর্গীয় ইতিহাস চর্চা যারা করেন তারা অনেকেই প্রশ্ন করেছেন, এবং তারা বলেছেন যে এই যে বাইনারি, যে সাম্প্রদায়িকতা বনাম
আহ, ধর্মনিরপেক্ষতা এবং সাম্প্রদায়িকতাকে ব্যতিক্রম হিসেবে দেখানোর যে প্রয়াস ইতিহাস, ভারতীয় ইতিহাস চর্চায় বহুদিন অবধি আমরা দেখেছি, তাতে কোনো লাভ হয়নি, তাতে আখেরে ক্ষতি হয়েছে। তার কারণ সাম্প্রদায়িকতা নিয়ে ইতিহাস, সাম্প্রদায়, ভারত এক ধরনের সাম্প্রদায়িক ইতিহাস চর্চা রয়ে গেছে, কিন্তু সেটা মেইন স্ট্রিমের হিস্টোরিয়ানরা তার সঙ্গে এনগেজ না করাতে যে সেটা চলে গেছে তা না, বরঞ্চ সেটা আরো ইনফ্লুয়েন্সিয়াল হয়েছে, সেটা পাবলিক লাইফ, তার একটা বড় পাবলিক লাইফ আছে। এবার এটা অস্বীকার করে সত্যিই লাভ নেই যে দেশভাগ এবং দেশভাগের সময় উপমহাদেশব্যাপী বিরাট সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল। আমাদের ভারত পাকিস্তানের বিভিন্ন অংশে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল এবং তারপরে বিভিন্ন সময় সাম্প্রদায়িক দাঙ্গা হয়েই চলেছে। কিন্তু তাহলে যে ইতিহাসবিদ একরকম ভাবে নিজে একরকম ধর্মনিরপেক্ষতার রাজনীতিতে বিশ্বাস করেন, সে কিভাবে এই ইতিহাসটা লিখবে? সে কি এই ইতিহাসটা এড়িয়ে যাবে? আমার মনে হয় এবং এখানে আমি সহিষ্ণুতার প্রশ্নে সরাসরি আসতে চাই। আমার মনে হয় এড়িয়ে গিয়ে কোনো লাভ হয় না বহুদিন পর্যন্ত, বরঞ্চ অন্য আরেকটা উপায় অনেকে নিয়েছিলেন, সেটা হলো একরকম ব্যালেন্সিং অ্যাক্ট, যে আচ্ছা তোমরা খালি বলছো মুসলিমরা হিন্দুদের মেরেছে, এই যে অমুক জায়গায় হিন্দুরা মুসলিমদের মেরেছে, যেন এইটা প্রমাণ করতে পারলে একটা শান্তি হবে যে সব সম্প্রদায়ের লোকই সব সম্প্রদায়কে মেরেছে এবং সব সম্প্রদায়ের লোকই ইকুয়ালি আক্রান্ত হয়েছে, সমানভাবে আক্রান্ত হয়েছে। এবার এটার একটা সমস্যা আছে, এটা হলো এই সংখ্যার এক তো হলো যে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা, দেশভাগ ইত্যাদি এইরকম সময় সংখ্যা কিন্তু বিশ্বাসযোগ্য নয়। এক এক ধরনের খবর কাগজ, এক ধরনের সরকারি তথ্যে একদম আলাদা আলাদা সংখ্যা পাওয়া যায়, এবং সংখ্যার বিচার যদি এরকম সত্যি হয়, যদি এটা সত্যি দেখা যায় যে বেশি হিন্দু মারা গেছে, কম মুসলিম মারা গেছে, তাতে কি মুসলিমদের মৃত্যুটা কম দুঃখের হয়ে যাবে? এই সংখ্যায় ব্যালেন্স করাটা কিন্তু আমার মনে হয় না এটা এইভাবে এইটা ঠিক পদ্ধতি সাম্প্রদায়িক ইতিহাস লেখার, এবং সংখ্যায় ব্যালেন্স করা সম্ভব না এবং উচিত না। এইভাবে সাম্প্রদায়িক দাঙ্গা দেখার কোনো মানে হয় না। আরেকটা উপায় হতে পারে, এবং সেই উপায়ও অনেকে নিয়েছেন, যে যখন সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে তখন কোথায় কোথায় তার বিরোধী স্বর উঠছে। আমরা জানি যে নোয়াখালীর দাঙ্গার সময় গান্ধীর ভূমিকা নিয়ে অনেক ইতিহাসবিদ লিখেছেন, মহাত্মাস ফাইনেস্ট আর্ট বলেছেন সুমিত সরকার, এবং এগুলো খুব গুরুত্বপূর্ণ এবং এগুলো আমাদের অবশ্যই পড়া উচিত, অবশ্যই জানা উচিত। কিন্তু এটাও ঠিক যে যখন দাঙ্গা হচ্ছে তখন কিন্তু দাঙ্গা বিরোধী মতামত সংখ্যালঘু মতামত, সেই মতামতটাকে যদি আমরা খালি সেই মতামতটাই পড়ি এবং দাঙ্গার ইতিহাসকে যদি আমরা অস্বীকার করি, তাহলেই কিন্তু উল্টো দিক থেকে আমাদেরকে বলবে যে তোমরা ইচ্ছে করে বলছো না, তোমরা বামপন্থী, তোমরা কংগ্রেসি, তোমরা লিবারাল ইত্যাদি যা যা বলে তাই জন্য তোমরা ইচ্ছে করে বলছো না যে এই ইতিহাসটা বলছো না। আসলে এখানে হিন্দুরা বেশি মারা গেছে, বা পাকিস্তানে বা বাংলাদেশে বলবে হয়তো মুসলিমরা বেশি মারা গেছে, তোমরা এটা বলতে চাও না বলে বলছো না। তার থেকে আমার মতে তার থেকে অনেক বেশি কাজের হলো সরাসরি দাঙ্গার ইতিহাস লেখা, এবং দাঙ্গার ইতিহাস লিখতে গিয়ে খুব গুরুত্বপূর্ণ হতে পারে যে পদ্ধতিটা, সেটা হলো যেটাকে আমরা ইন্টারসেকশনালিটির কথা বলি। অর্থাৎ দাঙ্গা তো মানুষকে সমানভাবে, দাঙ্গা কিন্তু দেশভাগের দাঙ্গা অন্তত শুধু হিন্দু মুসলমান শিখ দিয়ে বোঝা যায় না। এই নিয়ে অনেক কাজকর্ম হয়েছে, শেখর বন্দ্যোপাধ্যায়, উর্বশী ভূতালিয়া, শেখর বন্দ্যোপাধ্যায় একটু পরে, প্রথমে উর্বশী ভূতালিয়া, ঋতু মেনন, জ্ঞান পান্ডে নিজে, তারপরে বাংলার ক্ষেত্রে শেখর বন্দ্যোপাধ্যায়ের কথা বললাম, উদিতি সেন, আরো অনেকে আছেন, গার্গী চক্রবর্তী আর একটু আগে, অনেক কাজকর্ম হয়েছে যেখানে আমরা দেখছি যে তারা ধর্মের পাশাপাশি অন্যান্য পরিচিতির প্রশ্নকেও সামনে আনছেন। কিরকম পরিচিতি? রিজিয়ন বা অঞ্চল, কাস্ট, জেন্ডার,
এই ধরনের শ্রেণী, এই ধরনের লিঙ্গ, শ্রেণী, জাতিবর্ণের প্রশ্ন, অঞ্চলের প্রশ্নকে আমরা যে মুহূর্তে আনছি, সেই মুহূর্তে কিন্তু আমরা এই ধরনের পরিচিতির প্রশ্নগুলোকে নিয়ে যখন দাঙ্গার ইতিহাস পড়ছি, তখনই কিন্তু আমরা বুঝতে পারছি যে দাঙ্গার ইতিহাস শুধুমাত্র হিন্দু মুসলমান দিয়ে বোঝা যায় না, ব্যাপারটা অনেক জটিল। বাংলার ক্ষেত্রে যদি আমরা দেখি, হিন্দু মুসলমানের লড়াই তো বটেই, কিন্তু তার পাশাপাশি সেটা কিন্তু একটা শ্রেণীর লড়াই। প্রথম দিকে 1950 সাল অব্দি অন্তত এটা কিন্তু গরিব মুসলমান চাষি এবং নমশূদ্র বনাম আপার কাস্ট হিন্দু জমিদারদের লড়াই। তো এই ধরনের পরিচিতিগুলোকে যদি আমরা সামনে আনি, বা পাঞ্জাবের ক্ষেত্রে খালি যে মহিলারা অন্য ধর্মের কাছে আক্রান্ত হচ্ছেন তা না, উর্বশী কুতালিয়া, ঋতু মেননদের কাজে আমরা দেখেছি তারা কিন্তু পরিবারের সম্মান বাঁচাতে গিয়ে নিজেদের আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন, বা পরিবারের মানুষের হাতেই মারা যাচ্ছেন। আমরা যে মুহূর্তে অন্যান্য ধর্মকে বাদ দিচ্ছি না, কিন্তু ধর্মের পাশাপাশি অন্য ক্যাটেগরিকেও যখন আনছি, অন্যান্য পরিচিতির প্রশ্নকেও যখন আনছি, যখন আমরা ইন্টারসেকশনালিটির কথা বলছি, তখনই কিন্তু আমরা সহিষ্ণুতার দিকে একটু এগোচ্ছি। এবং আমরা এইটা বুঝতে পারছি যে এক একজনের অভিজ্ঞতা একই ইতিহাসে একই ঘটনার এক এক রকম, এক একজনের অভিজ্ঞতা এক এক রকম, এবং সেই অভিজ্ঞতা ঠিক হয় তার অবস্থানের উপর। অবস্থান তার ধর্ম দিয়ে যেমন ঠিক হয়, তার লিঙ্গ দিয়ে তেমন ঠিক হয়, তার অঞ্চল দিয়ে তেমন ঠিক হয়, তার শ্রেণী দিয়ে তেমন ঠিক হয়, তার জাতিবর্ণ দিয়ে তেমন ঠিক হয়। তাই আমরা যত একটা পরিচিতির সঙ্গে অন্য পরিচিতির মধ্যে আলোচনা তৈরি করতে পারছি, তত কিন্তু আমরা যে ইতিহাসের দিকে এগোচ্ছি তা আমরা অপরের অভিজ্ঞতাকে বুঝতে সাহায্য করছে। আমরা ওরা খালি হিন্দু মুসলমানে আটকে থাকছে না, আমরা ওরা যে অনেক বেশি জটিল ক্যাটেগরি সেইটা আমরা বুঝতে পারছি। এবং যে মুহূর্তে আমরা এটা বুঝতে পারছি, তখনই কিন্তু আমাদের সলিডারিটির ধারণা খালি হিন্দু বা মুসলমানে আটকে থাকছে না, এবং এভাবেই কিন্তু আমরা আরেকটু সহিষ্ণুতার দিকে এগোচ্ছি। এইটা গেল আমার তিন নম্বর কথা, যে আমরা আমাদের ইতিহাসের মেথড হিসেবে কিন্তু আমাদের সরাসরি ইন্টারসেকশনালিটি, এমপ্যাথি, এই ধরনের ক্যাটেগরিগুলোকে ইতিহাসের মেথড হিসেবে নিয়ে আসতে হবে। একটা কথা শুরুতে যখন সংলাপের উদ্দেশ্য করা হচ্ছিল, তখন একটা কথা বারবার বলা হচ্ছিল যে বর্তমান এবং অতীতের মধ্যে যোগাযোগ স্থাপন করা সংলাপের উদ্দেশ্য। আমরা এটা আমি বারবার একাধিকবার বলছি যে আমাদেরকে যে কোনো সময়ের নিরিখে যে কোনো তথ্যকে বুঝতে হবে, সেই সময়ের নিরিখে শব্দ চয়ন করতে হবে। কিন্তু আমি তো বর্তমানে অবস্থিত, তাই তো? আমি তো টাইম মেশিনে করে পেছনে চলে যেতে পারবো না। আমার বর্তমানে একটা রাজনীতি আছে, আমার বর্তমানে আমার নিজস্ব কিছু পরিচিতি আছে, সেগুলোকে আমি মাথা থেকে বার করে দিতে পারবো না পুরোনো সময়টাকে বোঝানোর জন্য। তাই আমার সঙ্গে সবসময় অতীতের যে আলোচনাটা হবে সেটা সবসময় বর্তমান এবং অতীতের আলোচনা। এবং ক্রিটিক্যাল সোশ্যাল সায়েন্টিস্টের আমার মতে যেটা করার কথা, সেটা হলো ক্ষমতাকে প্রশ্ন করতে শেখার কথা, প্রশ্ন করার কথা। এবার আমি বর্তমানে যদি সোশ্যাল সায়েন্টিস্ট হিসেবে, এবং সুনাগরিকেরও কিন্তু তাই করার কথা, যে ক্ষমতাকে প্রশ্ন করার কথা। আমি যদি সুনাগরিক এবং ক্রিটিক্যাল সোশ্যাল সায়েন্টিস্ট হিসেবে বর্তমানে দাঁড়িয়ে ক্ষমতাকে প্রশ্ন করার চেষ্টা করি, তাহলে তো আমি যখন জ্ঞান চর্চার দিকে যাব, তখনও কিন্তু আমি বর্তমানকে একদম বাদ দিয়ে করতে পারবো না। সেটা আমার মাথায় তো সেগুলো থাকবে, এবং এখান থেকেই আমাদের এমপ্যাথির প্রশ্নটা আসছে। নানা ধরনের ইতিহাস, আমরা যখন একটা পুরনো সময়ের কথা বলছি, তখন এটা তো আমরা জানি যে তার একটা ভার্সন হয় না, নানা ভার্সন হতে পারে। এবং এখানে আমরা কোন ভার্সনটা চুজ করব, কোন ভার্সনটা আমরা হাইলাইট করব, সেটা যদি তথ্যকে বিকৃত না করে, তথ্যকে সেই সময়ে যতটা সম্ভব সেই সময়ের প্রেক্ষিতে পড়ে, সেই সময়ের নিরিখে বিচার করে, আমরা আমাদের রাজনীতি এবং আমরা আমাদের পরিচিতির
আমাদের নিজস্ব রাজনৈতিক পরিচিতি, রাজনৈতিক বলতে আমি এখানে অনেক ব্রডলি বলছি, যে আমার জেন্ডার ফেমিনিস্ট পরিচিতি হতে পারে, মার্কসিস্ট পরিচিতি হতে পারে, আহ, দলিত ফেমিনিস্ট হতে পারে কেউ। এই নানা ধরনের ধারণার, এই নানা ধরনের মাত্রাকে মাথায় রেখে আমরা যে ভার্সনটা লিখবো, সেই ভার্সনটা যতক্ষণ না জাতিরাষ্ট্রের সেলিব্রেটরি অ্যাকাউন্ট হচ্ছে, সেটা যদি জাতিরাষ্ট্রের বন্দনার কাজে লিপ্ত না হয়ে যায়, তাহলেই কিন্তু সেটা একরকমের সহিষ্ণু ইতিহাস, এবং সেই দিকেই আমাদের যাওয়া উচিত। এই লড়াইটা শুধু আমি ঠিক তুমি ভুল বললে হবে না। আমি আর একটা কথা বলে শেষ করব, আমি আবার শেষ করার সময় বাবরি মসজিদের প্রসঙ্গে চলে আসবো। সেটা হলো আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে, এবং শুনতে খুবই স্পর্ধার কথা হবে, সব প্রশ্ন ইতিহাসবিদের প্রশ্ন নয়। ডিএন ঝা বলছেন যে মন্দির ছিল কিনা সেটা ইন্টারন্যাশনাল হিস্টোরিয়ানদের একটা কমিটি তৈরি করে দেখা উচিত। ডিএন ঝা বলছেন এটা গবেষণার বিষয় যে কে কটা মন্দির ভেঙেছে। এটা ইতিহাসের, এইটা ইতিহাসবিদদের প্রশ্নই নয়। এটা আবার সে একরকম এটা কিন্তু আবার সেই সরলরৈখিক ধারণা থেকেই হচ্ছে। 16শ শতকে, ত্রয়োদশ শতকে, 11 শতকে কেউ যদি মন্দির, মসজিদ, বৌদ্ধ স্তূপ ভেঙে থাকে, আমরা কি এখন সব খুঁড়ে খুঁড়ে দেখবো? যদি কোর্টে যিনি বসে আছেন তিনি আইনের পণ্ডিত, তিনি ইতিহাসের পণ্ডিত নন, তিনি যদি ইতিহাসবিদকে ডেকে বলেন যে ওখানে কি মন্দির ছিল না মসজিদ, এটা জ্ঞান চর্চার জন্য হলে ঠিক আছে, কিন্তু সেইটা যদি জেনে আমরা তার জন্য জাস্টিস প্রোভাইড করতে চাই, তাহলে কিন্তু আমরা ইতিহাসের স্পিরিট থেকে সরে আসবো বলে আমার মনে হয়। এখন যদি আজবাদের কাল, এবং এরকম কথা বলেছে, তাজমহলের তলায় শিবের মন্দির আছে, কুতুব মিনারের তলায় আরেকটা কিছু মন্দির আছে, এবার আমরা কি তাহলে সব খুঁড়ে দেখবো, সব ভেঙে দেখবো? না, একজন সমাজবাদী পার্টির এক নেতা বলেছেন, একটা লম্বা লিস্ট দিয়েছেন কোন কোন মন্দিরের তলায় বুদ্ধ স্তূপ আছে, তাহলে কি পুরনো মন্দির আমরা ভেঙে দেখব? এটাতে কিন্তু যেরকম আমরা সিন্ধু সভ্যতার সময়কার হাড় দুটুকরো করে আমরা ইতিহাসের ইন্টিগ্রিটি নষ্ট করেছি, যেরকম আমরা বাবরি মসজিদ ভেঙে ইতিহাসের ইন্টিগ্রিটি নষ্ট করেছি, সেখানে মন্দির তৈরি করে ইতিহাসের ইন্টিগ্রিটি নষ্ট করেছি, আমরা যদি আগে কি ছিল সেই প্রশ্নে ঢুকি, তাহলে আমরা ইতিহাসের ইন্টিগ্রিটি নষ্ট করব। এটা ঐতিহাসিকের প্রশ্ন নয়, এটা ইতিহাসের নীতির, এবং এখানেই একটা এথিক্সের প্রশ্ন চলে আসে। আমি এইটা বলে শেষ করব। যদি কারোর প্রশ্ন থাকে, কিছু কোনো জায়গা ক্ল্যারিফাই করতে হয়, তাহলে আমাকে বললে আমি আবার সেই জায়গাটা বলবো। ম্যামকে অসংখ্য ধন্যবাদ। ম্যাম পুরো একটা ক্লাসের মতো করে আমাদেরকে বুঝিয়ে দিলেন পয়েন্ট করে করে, এবং সহিষ্ণুতার ধারণাটা যে কত বৃহৎ, এবং সহিষ্ণুতাকে যে কিভাবে বিভিন্ন দিক দিয়ে দেখা যেতে পারে, সেটা ম্যামের কথায় খুব পরিস্ফুট হয়েছে। ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল, আমি এমনিও স্ক্রিনেও সেটা করেছি, যে ম্যাম দাঙ্গার ইতিহাস চর্চার ক্ষেত্রে যে প্রবল হিংসাত্মক বিষয়টা ঐতিহাসিকদের কাছে উঠে আসে, সেই বিষয়টাকে কোথাও গিয়ে নীতি নৈতিকতার প্রশ্নে বা নেগেটিভ প্রভাব পড়ার ভয়ে শঙ্কিত হয়ে চেপে যাওয়াটা কি উচিত নয়? আমি কি একটা একটা করে উত্তর দেবো নাকি? হ্যাঁ, একটা একটা করে, প্রশ্ন পরপর আপনাকে দেখাবো, তো আপনি। না, আমার মনে হয় উচিত নয়। আমার মনে হয় উচিত নয় এই কারণে যে আমরা যদি চেপে যাই, আমরা যদি না বলি, অন্যরা বলবে। হ্যাঁ, এবং তখনই যেটা হবে, তখনই এবং এই অভিযোগ বহুদিন ধরে দক্ষিণপন্থী ইতিহাসবিদ বা রাজনীতিবিদরা করে আসছেন, যে আমরা সিলেক্টিভ হিস্ট্রি লিখি। এমনিতে কমপ্লিট টোটাল হিস্ট্রি বলে কিছু হয় না, কিন্তু এই তর্কে গিয়ে যে মুহূর্তে কেউ এটা দেখাতে পারবে যে সত্যি, যে মুহূর্তে কেউ এটা দেখাতে পারবে যে সত্যি অমুক জায়গায় এতজন অমুক ট্রেনে এত হিন্দু মারা গেছিল মুসলিমদের আক্রমণে,
সেই মুহূর্তে কিন্তু, এবং সেটা যদি আমরা না লিখি তখনই কিন্তু বলবে আমরা ইচ্ছে করে লিখছি না, এবং আমাদের এখন একটা খুব ফেভারিট কথা এজেন্ডা আছে, যে আমরা মুসলিম তোষণ করছি বা হোয়াট এভার যা যা বলা। এবং কিন্তু তাই জন্য তার থেকে অনেক বেটার যদি আমরা এইটা ভাবি যে আমরা যদি সেন্সিটিভ ইতিহাস লিখতে পারি দাঙ্গার, এবং যদি আমরা, যেটা আমি বলছি যে অন্যান্য ক্যাটেগরিকে মাথায় রেখে যদি আমরা দাঙ্গার ইতিহাস লিখতে পারি, যেখানে কাস্ট গুরুত্বপূর্ণ হোক, জেন্ডার গুরুত্বপূর্ণ হোক, কিন্তু হিন্দু মুসলমান শিখও থাকুক, ক্লাস গুরুত্বপূর্ণ হোক, এই যে বেশ ইতিহাসবিদরাও করেছেন কেউ কেউ অনেকে, এবং বেশ উর্বশী বুতারিয়ার লেখা বা রবীন্দ্র করের লেখা, এরকম লেখায় কিন্তু আমরা খুব সেন্সিটিভ অ্যাকাউন্ট পাচ্ছি, তারা কিন্তু দাঙ্গাকে অস্বীকার করছে না। আর আরেকটা যেটা হতে পারে, যেটা আরেক রকম ইতিহাস, যেমন ওয়াজিরা জমিনদারের লেখা, সেখানে দুদিকটাই দেখানো হচ্ছে, সেরকম ইতিহাসও একটা হতে পারে, যে খালি ভারত বা খালি পাকিস্তান না নিয়ে একটা অঞ্চলের ইতিহাস, যেখানে র্যাডক্লিফ লাইনটাকে বাদ দিয়ে যদি আমরা একটা ইতিহাস লেখার চেষ্টা করি, এরকম একটা হতে পারে। ম্যাম, এই জিনিসটা মানে আমার আপনার কথায় মনে হলো যে যদি চাপা না হয় সেক্ষেত্রে তো বলা হচ্ছেই, যেটা ফ্যাক্ট সেটাই আসছে, তো সেক্ষেত্রে শুধু তো হিংসার ছিল না, সেক্ষেত্রে অনেক সহিষ্ণুতার কথাও আমরা জানতে পারছি, তো সেইভাবে সেইগুলোকেও হাইলাইট করা খুব দরকার। অবশ্যই করা দরকার। তবে তবেই মানুষের, বলুন। আর আরেকটা হলো যে সাহিত্য, যেখানে ইতিহাসবিদরা পারে না সেখানে সাহিত্যিকরা অনেক বেশি এমপ্যাথি নিয়ে দাঙ্গার কথা বলেছেন, তাই সাহিত্য পড়া দরকার। তবে একটা কথা, যে এই ধরনের বাংলা বইতে বিশেষ করে আমরা যেটা দেখি, যে বাংলা মেমোয়ার গুলোতে যে ছেড়ে আসা গ্রাম বলে একটা যেমন কালেকশন আছে, আবার নতুন করে পারুল বোধহয় বার করেছে, সেখানে আমরা সবসময় বেশিরভাগ লেখাতেই একজন ভালো মুসলমানকে দেখতে পাই, এবং খারাপ মুসলমান বনাম ভালো মুসলমান, এটা একটা ন্যারেটিভ ট্রোপ, এবং ভালো মুসলমানকে যে কিনা আমার বিশ্বস্ত চাকর, যে আমার সঙ্গে স্টেশন অব্দি আসছে, এই যে ভালো মুসলমানের ক্যাটেগরিটা, এবং খারাপ মুসলমানকে যে মুসলিম লীগ করে, এই ধরনের স্টিরিওটাইপ গুলো থেকে কিন্তু আমাদের বেরোতে হবে। সেই সময় মুসলিম লীগ কারা করছে, মুসলিম লীগ কি ধরনের প্রমিস করছে, মুসলিম লীগ কৃষকদের মুক্তির কথা বলছে, পাকিস্তানকে এই সময় কৃষকরা মনে করছে যে ল্যান্ড অফ ইটার্নাল ঈদ, পাকিস্তানের মধ্যে তারা একরকম শ্রেণী চেতনা খুঁজে পাচ্ছে, যে জমিদারের হাত থেকে তারা মুক্তি পাবে, এবং এই জমিদার কারা, মূলত হিন্দুরা। তাই আমরা কার ন্যারেটিভ করছি, সে কিভাবে দাঙ্গা করছে, এবং সে কিভাবে তার চরিত্রগুলোকে ফুটিয়ে আনছে, সেই রাজনীতিটা কি, সে কোন প্রেক্ষিতে, কোন সময় সে কোন কথাটা বেশি জোরে বলছে, কোন কথাটা কম জোরে বলছে, এগুলো আমাদের মাথায় রাখা দরকার পড়ার সময়। সৃজিতদা প্রশ্ন করেছে যে সাম্প্রদায়িকতাকে ভারত ইতিহাসে বিচ্ছিন্ন ব্যতিক্রমী হিসাবে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা কি ইতিহাসের অপলাপ হয় না, উদ্দেশ্য যতই মহৎ হোক না কেন? হ্যাঁ, ইতিহাসের অপলাপ তো বটেই, এবং 2 নম্বর কথা যেটা, সেটা হলো ইতিহাসের তবে সম্পূর্ণ ইতিহাস তো লেখা সম্ভব না, মানে এমন নয় যে যারা সাম্প্রদায়িকতাকে বিচ্ছিন্ন ব্যতিক্রমী করে হিসেবে লিখেছেন তারা মিথ্যে কথা লিখেছেন, তারা তাদের পজিশন থেকে একরকম ভাবে অতীতকে পাঠ করেছেন, এবং সেখান থেকে তারা যে ধরনের ঘটনা, যে ধরনের ন্যারেটিভকে গুরুত্ব দিয়েছেন, তার থেকে মনে হচ্ছে, যেভাবে তারা তথ্য সাজিয়েছেন তার থেকে মনে হয় অনেক সময় যে সাম্প্রদায়িকতা ব্যতিক্রমী, বিচ্ছিন্ন, মূল স্রোতটা হলো সেকুলারিজমের স্রোত। কিন্তু সেটা তো অপলাপ বটেই, অপলাপ ঠিকই, কিন্তু সেটা আমি বলবো যে অপলাপ শব্দটার মধ্যে একটা ইচ্ছে করে করার ধরন আছে, এটা হয়তো অতটা ইচ্ছে করে নয়, মানে ঠিক যেভাবে এটা হয়তো অনেকটাই আমরা কিভাবে অতীতকে দেখবো, সেটা তো আমি তো যেটা বললাম, আমি তো আমার পরিচিতির বাইরে গিয়ে অতীতকে দেখতে পারি না, তাই সেটা তো আমার পরিচিতি, আমার রাজনীতি, এগুলো তো খানিকটা ফ্রেম করে দেয়,
করতে বাধ্য, ওটা তো কিছু করার নেই। আমরা তো সেই ফ্রেমের মধ্যে থেকে তারা একরকম গল্পকে বেশি গুরুত্ব দিয়েছে, একরকম গল্পকে একটু কম গুরুত্ব দিয়েছে, একরকম ঘটনাকে, গল্প বলতে আমি ঘটনা মনে করছি, কিন্তু অপলাপের থেকেও যেটা বড় সমস্যা, এটাতে এটাতে কোনো সুবিধা হয় না, এইটাতে বরঞ্চ অসুবিধা হয়েছে। আমি একটা ছোট এটা আমার শোনা, আমার সুপারভাইজারের থেকে আমার শোনা কথা, যে একটা নিবেদিতা মেনন এবং রমিলা থাপর একটি আলোচনায় গিয়েছিলেন, যেখানে রমিলা থাপর বারবার বলছিলেন, এটা বাবরি মসজিদ ভাঙার পরে, যেখানে রমিলা থাপর বারবার টেক্সট বইয়ের গুরুত্ব নিয়ে কথা বলছিলেন এবং কিভাবে টেক্সট বইয়ের মাধ্যমে একরকম নিরপেক্ষ, একরকম সেকুলার ইতিহাস বাচ্চাদের কাছে পৌঁছে দেওয়া যায় ইত্যাদি বলছিলেন। এবং রমিলা থাপরদের যে এনসিইআরটির প্রথম দিকের বইগুলো, সেগুলো যেমন খুব তথ্যবহুল বই, যতটা সম্ভব কম বিশ্লেষণের দিকে ওনারা গেছেন, কারণ ওনারা মনে করেছেন বিশ্লেষণের জায়গাটা থেকে যতটা সরে এসে যত তথ্য দেওয়া যাবে তত একরকম ভাবে সেকুলার ইতিহাসের দিকে যাওয়া যাবে। এবার নিবেদিতা মেনন তখন রমিলা থাপরকে বলেছিলেন, যারা বাবরি মসজিদ ভাঙলো তারা তো সবাই, মানে দে আর দ্য জেনারেশন হু গ্রু আপ অন ইয়োর বুক। তাই আমাদের এই জিনিসগুলো আমরা লিখি একটা উদ্দেশ্য নিয়ে, কিন্তু সেই উদ্দেশ্য তো পাঠকের কাছে সবসময় পূরণ হয় না। আমরা তথ্য মুখস্থ করে পরীক্ষায় উত্তর লিখে দিচ্ছি, কিন্তু আমার কাছে হয়তো বেশি মনে থেকে যাচ্ছে বাড়িতে যে গল্পটা শুনছি, ফেসবুকে যেটা পড়ছি, হোয়াটসঅ্যাপে যেটা পড়ছি, এবং সেটা অনেক বেশি রগরগে ইতিহাস, সেটা অনেক বেশি, এবং আমার মনে হচ্ছে ইচ্ছে করে বইতে এগুলো লেখেনি, তার থেকে সরাসরি অপলাপ তো বটেই, কিন্তু উদ্দেশ্য, মানে অপলাপের থেকেও বড় কথা যে তারা যে উদ্দেশ্য নিয়ে লিখেছিলেন, হয়তো সচেতন ভাবে বা অচেতন ভাবে, সেই উদ্দেশ্য মানে সেটা হিতে বিপরীত হয়েছে বলে আমার মত। একটা স্পেস তৈরি হয়েছে যেখানে এক ধরনের রাইট উইং হিস্ট্রিতে, কিন্তু রাইট উইং হিস্ট্রি নিয়ে কিন্তু আমার মূল সমস্যার জায়গা হলো এই লিনিয়ারিটি অফ রাইট উইং হিস্ট্রি। এরা ইতিহাসের ব্যাকরণ মানেন না। কোনো ভালো রাইট উইং ইতিহাস হতেই পারে যার সঙ্গে আমরা এনগেজ করতে পারি, কিন্তু মানে আমরা একটা জায়গা ছেড়ে দিয়েছি যেখানে একরকম ভাবে যেটা বললাম, ওই পাড়ার দাদা থেকে আরম্ভ করে মন্ত্রী পর্যন্ত সবাই ইতিহাসবিদ হয়ে গেছেন। ম্যাম, একদম একটা আলাদা জায়গা থেকে প্রশ্ন করছি, যেটা নিয়ে আপনারা কাজ করেছেন অলরেডি, যে ইতিহাসের হাতেখড়ি যে কাজটা আপনারা করেছেন, সেইখানে কি আপনাদের এই 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 কথাগুলো, সহিষ্ণুতার যে আজকে যে আলোচনাটা করলেন, একটা নতুন, মানে আমার অন্তত তো একটা নতুন দিক খুলেছে সহিষ্ণুতা নিয়ে। আমাদের মতো অনেক ছাত্রছাত্রীদেরই আশা করি একটা নতুন দিক খুলেছে, যেভাবে আপনি পয়েন্ট করে করে প্রায় বলেছেন জিনিসগুলো, তো তাতে করে খুলে যাওয়ারই কথা। তো সেইখানে কি এই বিষয়গুলো ইনক্লুডেড হয়েছে? মানে আপনারা শুনেছি যে এই কাজটা খুব ভালো হয়েছে, সবার কাছ থেকে শুনছি, আমার এখনো মানে ওইটা দেখা হয়নি, তো এটা একদম আলাদা জায়গা থেকে করলাম। সেখানে কি এটা মানে এই নিয়ে আলোচনা হয়েছে? সরাসরি না, তবে কানেক্টেড তো বটেই। আমরা যেটা করার চেষ্টা করছি, আমরা খুব ছোট ছোট কয়েকটা জিনিস নিয়ে ভাবার চেষ্টা করছিলাম। একটা হলো, আমাদের মনে হয় যে এই যে ইতিহাস তো এখন যে মানে ইতিহাস তো খালি ইতিহাসবিদদের খাস তালুকে নেই, ইতিহাস সব জায়গায় পৌঁছে গেছে। এবার এই জায়গা থেকে তাহলে আমাদের মনে হয়েছিল যে আমরা যদি এমন ভাবে লিখি, যেটা এমন কিছু লিখি যেটা ইতিহাসবিদদের জন্য নয়, অন্যদের জন্য। এবার সেই জায়গা থেকে আমরা ছোটদের জন্য ইতিহাসে হাতেখড়ি, ছোট মানে স্কুল পাঠ্য করা যেতে পারে এরকম ভাবে আমরা ইতিহাসে হাতেখড়ি প্রজেক্টটা ভাবি। এবার এখানে আমাদের যেটা উদ্দেশ্য ছিল, কয়েকটা জিনিস বোঝানো, যেটা আমি আজকে আলোচনাতে বললাম, যেমন লিনিয়ারিটি, যেমন মানে যে এই যে একটা আমরা চেষ্টা করছিলাম একটা জিনিস বোঝানোর। একটা হলো যে ইন্টারসেকশনালিটি অ্যাজ আ ফ্রেম, যে
ধরা যাক দেশভাগের বইটা, যেটা প্রথম বছর আমি লিখেছিলাম, বা দেশের ভাষা দেবারতী বাগচি লিখেছিলেন যে বইটা, এই বইগুলোতে আমরা যেটা করার চেষ্টা করেছি যে দেশভাগের অভিজ্ঞতা কিরকম, এক একজন মানুষের এক এক রকম। আমরা এক একটা গল্প ধরে এনেছি, যে এক একটা আর্কাইভ থেকেই কয়েকটা কয়েকটা ঘটনা, কয়েকটা গল্প, যে আমরা একটা দলিত ন্যারেটিভ আছে, যে বিথি বলে এক রেফিউজি মহিলার কথা আছে, এক মুসলিম কৃষকের কথা আছে, পাঞ্জাবের একটা গল্প আছে। তো এরকম ভাবে যে যে অভিজ্ঞতার মাল্টিপ্লিসিটিটা বোঝানোর চেষ্টা করেছি, যাতে বাচ্চারা এইটা বুঝতে পারে যে আমি যেটা আমার যেটা হচ্ছে সেটাই একমাত্র না, এর থেকে যদি এমপ্যাথি তৈরি হয়। এই এমপ্যাথির প্রশ্নটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। এক, বইগুলোর পেছনে তথ্যসূচি আছে, তথ্যসূচিটা আমরা একটু এক্সপ্লেন করেছি, যেখানে ইতিহাস যে বানিয়ে বানিয়ে লেখা যায় না, এই তথ্যের উপর ভিত্তি করে লিখতে হয়, সেইটা পয়েন্ট আউট করা যায়। 3 নম্বর যেটা, সেটা হলো যে এই যে অঞ্চল, রাষ্ট্র, বহির্জগৎ, এই ক্যাটাগরিগুলো, এই স্থানিক ক্যাটাগরিগুলো নিয়ে আমরা একটুখানি ইন্টারোগেট করার চেষ্টা করেছি বাচ্চাদের মতন করে, যে দেশ কিভাবে, মানে দেশ যে চিরন্তন ধারণা নয়, জাতিরাষ্ট্র যে চিরন্তন ধারণা নয়, অঞ্চল, জাতি, আঞ্চলিক, জাতীয় এবং বিশ্ব, মানে গ্লোবাল, ন্যাশনাল, লোকাল, গ্লোবাল, এর মধ্যে কিভাবে কনভারসেশন চালানো যায়, এই ক্যাটেগরিগুলো কি করে হিস্টোরিক্যালি কনস্ট্রাক্টেড হয়, এইটা আমরা এখনো পর্যন্ত যে 6টা বই তৈরি হয়েছে তার মধ্যে দিয়ে বলার চেষ্টা করছি। এবং এবছর আমরা একটা আরেকজনকে প্রশ্ন করেছে, আচ্ছা এই বছর আমরা একটা মেথডের বইও, সরাসরি মেথডের বই লিখছি, যেটা অবশ্য বাচ্চাদের জন্য নয়, একটু যারা বাচ্চাদের, তবে ইতিহাসবিদদের জন্য নয়, মা বাবাদের জন্য, স্কুলে যারা পড়ান তাদের জন্য, যারা ইতিহাসের লোক নন কিন্তু একদম ছোট নন, মানে প্রাপ্তবয়স্ক নন হিস্টোরিয়ানদের জন্য। একটা প্রশ্ন যেটা এলো, হ্যাঁ 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 ম্যাম, দাঁড়ান, হ্যাঁ শো করছি। অনিকেত মুখার্জি প্রশ্ন করেছে, ম্যাম যেহেতু জমিদার শ্রেণী উচ্চবর্গীয় হিন্দু ছিল এবং কৃষক শ্রেণী নিম্নবর্গীয় মুসলিম ছিল, আমরা কি শুধুমাত্র তার জন্যই কৃষক দরদি মনোভাব দেখতে পাই মুসলিম লীগের মধ্যে? যদি জমিদার শ্রেণী মুসলিম শ্রেণীভুক্ত হতো তাহলে কি আমরা কখনো মুসলিম লীগের মধ্যে এই চেতনা দেখতে পেতাম? আপনার মতামত জানতে চাই। মুসলিম লীগের কৃষক দরদি মনোভাব বাংলায় যতটা দেখা গেছিল, পাঞ্জাবে ততটা বা উত্তরপ্রদেশে ততটা নয়, কারণ সেখানে আবার বড় বড় জমিদাররা সব মুসলিম ছিলেন। এটা একটা বলা যেতে পারে যে একরকম ইলেকটোরাল স্ট্র্যাটেজি ছিল অনেকটাই, যে বাংলায় তার আগে কৃষক প্রজা পার্টির খুব গুরুত্ব ছিল, সেখান থেকে মুসলিম লীগের দিকে কৃষক প্রজা পার্টি তো অনেক বেশি ক্লাস বা শ্রেণী ধরে কথা বলতো। তো ফজলুল হক ইত্যাদি পরবর্তী একদম শেষ দিকে, একদম দেশভাগ হওয়ার ঠিক আগে আগে ফজলুল হকও পাকিস্তানের দাবিতে মুসলিম লীগের সঙ্গেই রাস্তায় নামেন। তো এই যে কৃষক প্রজা পার্টি, দুটো মুসলিম দল তো থাকলে তাদের মধ্যে কম্পিটিশন হবেই বাংলায়, এবং এখানে যেহেতু মুসলিমদের মধ্যে এক বড় অংশ কৃষক, তাই জন্য মুসলিম লীগ কিন্তু অনেক বেশি জমিদার বিরোধী ভাষায় কথা বলেছিল বাংলায়, যেটা নর্থ ইন্ডিয়ার ক্ষেত্রে, নর্দার্ন ব্রিটিশ ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু বলেনি। এবং আমরা দেখবো যে পূর্ব পাকিস্তানে জমিদারি অ্যাবলিশন, জমিদারি প্রথা বিলুপ্ত আইন আগে এসছে, 1950-এ এসছে, তখন কিন্তু পশ্চিম পাকিস্তানে আসেনি, কারণ পশ্চিম পাকিস্তানে এলে মুসলিম লীগের যা গুরুত্বপূর্ণ নেতাদের অনেক বেশি ইন্টারেস্ট, জমিদারি ইন্টারেস্ট অনেক বেশি ছিল। তাই এটা একটা মানে ঠিক কৃষক দরদি মনোভাব বলাটা হয়তো একটু বাড়াবাড়ি হয়, মানে এটা কৃষক দরদি মনোভাব বলবো না, এটা একটা স্ট্র্যাটেজি, ইলেকটোরাল স্ট্র্যাটেজি বলা হয়। এবং বাংলায় কংগ্রেসের সাপোর্টার ছিলেন হিন্দু জমিদাররা, তাই জমিদার বিরোধী হওয়াটা মুসলিম লীগের পক্ষে সহজ ছিল। আচ্ছা ম্যাম, আরেকটা প্রশ্ন এসছে ম্যাম, সাহেব দাস প্রশ্ন করেছে, দিদি ইতিহাস যে কেবল তথ্য মুখস্থ করা বা পড়া নয়, এই ধারণার পরিবর্তন কিভাবে সম্ভব হলে এই দায়িত্ব কাদের? তোমার আলোচনায় এই কথাটা এলো, তাই এই প্রশ্ন। এই দায়িত্ব ইতিহাসবিদদের, এই দায়িত্ব অবশ্যই আমাদের মতন, আমরা যারা ইতিহাস পড়াই, আমরা যারা
একরকম ভাবে ইতিহাস নিয়ে পড়াশুনো করেছি তাদের, এবং এই দায়িত্ব আরো আমার মনে হয় এটাই এখন আমাদের মুখ্য দায়িত্ব, যে আমরা কিভাবে ইতিহাসকে, কারণ যেটা হচ্ছে সেটা হলো ছাত্রছাত্রীরা, আমি মূলত আমি এমন আমি তাদের কথা বলছি না যারা কলেজ ইউনিভার্সিটিতে ইতিহাস করছে, তারা তো একটা সাবজেক্টকে চুজ করে সেই সাবজেক্টকে ভালোবেসে হোক, নম্বর কম পেয়ে হোক, যে কোনো কারণে হোক তারা ইতিহাস করছে, তাদের কথা বলছি না। কিন্তু যারা ইতিহাস পড়ছে না তারা তো ইতিহাস নিয়ে চর্চা করছে, এবং এই যে যারা ইতিহাস এবং তাদের মধ্যে অনেক বড় বড় লোকেরাও আছেন, যেমন আমাদের ভারতবর্ষে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিহাসবিদ হয়ে উঠেছেন সঞ্জীব সান্যাল। তিনি তো ইতিহাসবিদ নন, তিনি তো ইকোনমিস্ট, তিনি তো ইতিহাসের কিছুই জানেন না, কিন্তু তার বই তো বড় বড় পাবলিশাররা বার করছে, এবং তিনি তো একরকম মেজরিটেরিয়ান হিস্ট্রি লিখছেন। এবার এই সময় তাহলে আমাদের যারা ইতিহাস নিয়ে পড়াশুনো করেছেন তাদের উচিত, তিনি কিন্তু দক্ষিণপন্থীও হতে পারেন, কিন্তু তার যদি ইতিহাসের ট্রেনিং থাকে তাহলে কিন্তু তাদের একরকম পাবলিক এনগেজমেন্টের প্রয়োজন আছে এই সময়। তথ্যের প্রতি একরকম নিষ্ঠাবান থেকে পদ্ধতিগত ইতিহাসের সিরিয়াস হিস্ট্রি, কিন্তু একাডেমিক অডিয়েন্সের জন্য না। আমাদের ইতিহাসে হাতে খড়ির প্রজেক্টটাও যেরকম, কিন্তু এটা ছাড়াও আরো অনেকে কিন্তু করছেন, অনেক রকম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, ইংরেজিতে তো বটেই, আরো অনেক বেশি কাজ হচ্ছে। কিন্তু বহু গুরুত্বপূর্ণ ইতিহাসবিদ কিন্তু এমন লেখা, অনেক গুরুত্বপূর্ণ অনেক ইম্পর্টেন্ট ইতিহাসবিদ নিয়মিত খবর কাগজে যেমন লেখেন ইতিহাস, কারণ যেটা আদারওয়াইজ যেটা হচ্ছে এক ধরনের বইতে মুখস্থ করা ইতিহাস, যেটা কোনো মতে পরীক্ষায় আমরা উগড়ে দিয়ে সব ভুলে যাচ্ছি এবং মাধ্যমিক দেওয়ার পর খুব নিশ্চিন্ত হচ্ছে যাক আমাদের আর ইতিহাস করতে হবে না। অন্যদিকে হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড, ফেসবুক, টুইটারে বিচিত্র নানা ধরনের ইতিহাস, তোমরা সবাই দেখেছো হয়তো 22শে জানুয়ারি বিভিন্ন লোকের কাছে এসছে যে 600 বছরের অন্যায় না 500 বছরের অন্যায় ন্যায় হলো। এটা ইতিহাস টেনে কথা বলা, এই যে ইতিহাস টেনে ন্যায় নীতি, এটা তো ইতিহাসবিদরা বলছেন, এটা তো এই যাদের ইতিহাস আদারওয়াইজ খারাপ লাগে তারা কিন্তু ইতিহাসে খুব ইনভেস্টেড। তাহলে এখানে তথ্যের বাইরে গিয়ে পডকাস্ট, ওপেড লেখা, যে ফর্মে পারবে, উত্তর সম্পাদকীয় লেখা, ছোটদের জন্য বই লেখা, গ্রাফিক নভেলের ফরম্যাটে লেখা, নানা রকম ফরম্যাট এক্সপ্লোর করে এই জায়গাটাতে আমাদেরকে আসতে হবে বলে আমার মনে হয়। এবং খুব গুরুত্বপূর্ণ যে যদি সংলাপ বা প্রেসিডেন্সিতেও একটা এরকম ছাত্রদের অর্গানাইজেশন আছে, তারা যদি ছোট ছোট হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারে, কিন্তু ছোট ছোট করে লেখার একটা মুশকিল হয়, সেটা আবার তথ্যের তর্কে চলে যেতে পারে, এইটা একটা মুশকিল হয়। কিন্তু ব্লগ কিভাবে এত কম অ্যাটেনশন স্প্যানে ইতিহাসের ব্যাকরণ বোঝানো যায়, এটাই কিন্তু মূল চ্যালেঞ্জ। মানুষের অ্যাটেনশন স্প্যান তো খুব কম, সেখানে যদি হঠাৎ করে এরকম উঠে আসে যে 1528 সালে 1 লাখ হিন্দু মারা গেছিল বাবরের হাতে, তখন কিন্তু এবার এটাকে কাউন্টার করা কিভাবে সম্ভব সেটা নিয়ে ভাবতে হবে। এটা অসম্ভব নয় বলেই আমার ধারণা, ছোট ছোট করে কিভাবে কি করা যায়, তবে এটা ইতিহাসবিদদের দায়িত্ব। ম্যাম আমার আরেকবার একটু আপনাকে ডিস্টার্ব করছি, মানে আমার আরেকটা একটা প্রশ্ন মাথায় এলো। ম্যাম আপনি বললেন, মানে এটা আমার বোঝার ভুল হতে পারে, আপনি কারেকশন করে দেবেন, যে মনুমেন্ট, যে আর্কিটেকচার বা যা কিছু আমাদের ইতিহাসে বা বর্তমানে বসে আমরা দেখতে পাচ্ছি, তার আগে সেখানে কি ছিল সেইটা আমাদের দেখা কাজ নয়। কিন্তু মানে আর্কিওলজি পড়তে গিয়ে বা যতটুকু জানি, তো সেখানে তো মানে দেখছি যে মানে অবশ্যই কোনো একটা স্ট্রাকচার পাওয়া যাচ্ছে, সেটাকে একটা দিকে রেখে আবার নিচে চলে যাওয়া, মানে তার নিচে কোনো স্ট্রাকচার আছে কিনা সেটা খুঁজে বের করা, আবার তার নিচে যদি কিছু থাকে সেটা খোঁজা, এইভাবে একটা কালচারাল সিকোয়েন্স জানা যায়। একদম বেসিক যে কথাটা মানে আর্কিওলজি, সেটাই বলছি। তো সেক্ষেত্রে ম্যাম এই কথাটা তো মানে বিরোধী হয়ে যাচ্ছে কথাটা আর কি, এটা আমার। আমি যদি এটা বলে, আমি এটা বলতে গিয়ে ভুল ভাবে বলেছি। দেখা কাজ জ্ঞান চর্চার জন্য, ঠিক করা কাজ না।
অবশ্যই দেখা কাজ। সেটা তো মানে ডিসিপ্লিনটাই তো তার উপর দাঁড়িয়ে আছে, রাইট? কিন্তু আজকে যদি আমরা দেখে পাই যে ধরো তাজমহলের তলায় একটা মন্দির ছিল, তার মানে এইটা আমার কাজ হতে পারে না যে তাজমহলটা ভেঙে আবার একটা মন্দির তৈরি করা। না, সেটা তো আমি কখনোই হতে এই, পারে না। হ্যাঁ হ্যাঁ, এবং মন্দির ছিল কি ছিল না তাতে কিচ্ছু এসে যায় না। হ্যাঁ, এই যে ডিএন যারা যেটা বলছেন যে এখানে মন্দির ছিল না, এটা তর্কের বিষয়ই না। মন্দির থাকুক না থাকুক, ছিল কি ছিল না এটা আমাদের জানাটা জ্ঞান চর্চার জন্য জরুরি হতে পারে। মন্দির ছিল, একদল পণ্ডিত বলবেন মন্দির ছিল না, একদল বলবেন ছিল, এই তর্কে গিয়ে কোনো দরকার নেই। মানে না, এই তর্কটা আমি বলছি যে ইতিহাসের তর্ক না। মন্দির ছিল কি ছিল না সেটা জানতে পারি, কিন্তু মন্দির তৈরি করাটা, ভেঙে মন্দির তৈরি করলে সেটা, না, 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 একদমই হ্যাঁ নয়, একদম। বুঝতে, হ্যাঁ মানে, কিন্তু হ্যাঁ আমার এটা বলার ভুল হয়েছে, ঠিকই বলছেন। যাই হোক, শ্রীজি, আপাতত কোনো আর প্রশ্ন নেই। ম্যামকে প্রায় 1 ঘন্টার উপরে ম্যামের সাথে আমাদের কথোপকথন হলো। সূর্য, একটা শ্রী- প্রশ্ন করবো? হ্যাঁ, 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 নিশ্চয়ই, নিশ্চয়ই, হ্যাঁ, করো, করো। হ্যাঁ ম্যাম, এই হাতে খড়ির প্রসঙ্গ এলো তখন একটা জিনিস মাথায় এলো, সেটা হচ্ছে যখন পেশাদারি ঐতিহাসিক চর্চা যারা করে, ইতিহাস চর্চা, তাদের বাইরে যারা ইতিহাসে আগ্রহী তাদের জন্য যখন আপনারা লিখছেন, সেখানে কি ইতিহাস চর্চার ধারা যেটা, সেইটা নিয়ে কি আপনারা ডিল করছেন? কারণ এই হোয়াটসঅ্যাপ চ্যাট বা ফেসবুকে বিভিন্ন এই লেখাগুলোতে যে কোনো ধরনের আমরা কোনো বক্তব্য রাখলে সেখানে পাল্টা বক্তব্য হিসাবে পেশ করা হয়, রমেশচন্দ্র মজুমদার ওখানে ওই লিখেছিলেন, রাখাল দাস ব্যানার্জি এখানে এই লিখেছিলেন অনেক সময় ক্রস চেক করতে গিয়ে দেখা যাচ্ছে, কিন্তু তারা হ্যাঁ সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে লেখেননি, তারা তাদের সময়ের প্রেক্ষিতে তাদের ইতিহাস চর্চার ধারার প্রেক্ষিতে লিখেছিলেন। কিন্তু সেটাকে তো তখন আর কাউন্টার করার মতো একটা জায়গায় পৌঁছানো যায় না, কারণ তাদের ওই অত কম পরিসরে ইতিহাস চর্চার এই সুদীর্ঘ ধারাটাকে বোঝানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। ফলে তো একরকম তর্কে সেখান থেকে পিছু পা হয়ে চুপ করে যাওয়া ছাড়া উপায় থাকে না। এই নিয়ে যদি কিছু বলেন। আমরা হিস্টোরিওগ্রাফি অ্যাকচুয়ালি খুব বেশি লিখছি না। এটা তুমি যেটা বলেছো সেটা ঠিক কথা, কিন্তু আমরা এই জায়গাটাতে আমরা আমরা আসলে বেশি জোর দিয়েছি যে এই একটা দুটো পয়েন্ট বোঝানোতে যে বিভিন্ন মানুষের অভিজ্ঞতা বিভিন্ন রকম, এই বিভিন্নতাটাকে গুরুত্ব দিতে গিয়ে, এবং এই যে স্থানের যে আইডিয়াটা, যে প্রত্যেকটা স্থানই কনস্ট্রাক্টেড, নেশন স্টেট ইজ এ কনস্ট্রাক্টেড আইডিয়া, রিজিয়ন ইজ এ কনস্ট্রাক্টেড আইডিয়া, এইগুলো বোঝাতে গিয়ে কিন্তু এই যে সমস্যাগুলো এগুলো উঠছে। আমরা তো ধরো 2 বছর ধরে আমরাও লিখতে লিখতে শিখছি আর কি। মানে আমরা তো এর আগে কখনো ছোটদের জন্য লিখিনি বা এভাবে পাবলিক এনগেজমেন্টের কথা ভাবিনি। এখন এমন সময় এসেছে, তোমরাও নানাভাবে পাবলিক এনগেজমেন্টের কথা ভাবছো, আমরাও ভাবছি, কিন্তু যে সময়টাতে আমরা পড়াশোনা করেছি সেই সময়টা আরেকটু কি বলবো নিশ্চিন্ত সময় ছিল। সেই সময়টাতে আমাদের এতটা, তখনও নানা রকম হচ্ছিল, কিন্তু এত এনগেজমেন্টের কথা ভাবতে হয় একরকম একটা সমমনস্ক পরিবেশে আমরা ইতিহাস পড়েছি। এবার তাই জন্যই আমরা এই মেথোডোলজির বইটা ভাবছি এখন এই বছর, যেখানে আমরা সরাসরি এই প্রশ্নগুলো তুলে ধরবো। কারণ আমরা ন্যারেটিভে হিস্টোরিওগ্রাফি আনতে গেলে 12 বছরের বাচ্চাদের জন্য লেখা, তো আমরা ঠিক সেইটা বুঝতে পারছি না যে তারা কিভাবে, মানে কে রমেশচন্দ্র মজুমদার, কে যদুনাথ সরকার, কে রমিলা থাপার, কে নীলাজি ভট্টাচার্য, মানে ওদের কাছে তো, আর বুঝতে পারছো 12 বছরের কাছে ইতিহাস বিষয়টাই খুব নতুন। এবার ইতিহাসের তর্ক ব্যাপারটা আরো কমপ্লিকেটেড হয়ে যাবে। কিন্তু যারা তাদের পড়াচ্ছেন তাদের জন্য আমরা সরাসরি এই প্রশ্নগুলোর কথা ভাবছি, যে এই ধরনের একদম আমরা ভাবছি যে ওটা প্রশ্ন উত্তরের মতো করে লিখবো বইটা, যে কিছু প্রথমে প্রশ্নটা বলে দেবো, তার ছোট ছোট উত্তর, ন্যারেটিভের মানে একটা লং এসের মতো না লিখে, কারণ ওটাও সেই ধৈর্য কোন এইগুলো ভেবে ছোট পরিসরে যা, মানে প্রশ্ন উত্তরের মতো করে লিখলে আমাদের মনে হচ্ছে আরেকটু পরিষ্কার করে বলা যাবে, যে সরাসরি বলা যাবে। এই কিন্তু এটা খুবই ঠিক কথা, কিন্তু এইটা আমরা এখনো করছি না, ছোটদের জন্য করা সম্ভব নয় কি সেটা নয়, হয়তো আমরা করিনি এটা। এই প্রসঙ্গে আর একটা আমার প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনি যখন বললেন যে পেশাদারি ইতিহাসের যে ট্রেনিং, তার বাইরে থেকে বহু মানুষ এসে এখন ইতিহাসবিদ হয়ে উঠছেন, কিন্তু ইতিহাসবিদ নন,
আর অ্যাজ আ আর্কিওলজিস্ট, ধরুন বিবি লাল বা কে কে মোহাম্মদ, নামগুলো আমি নিচ্ছি, কিন্তু তারাও যে ধরনের ইতিহাস চর্চায় জড়িত হচ্ছেন, যে ধরনের বক্তব্য রাখছেন, তারা তো এই ট্রেনিং প্রাপ্ত, তারা এই ইতিহাস চর্চা সম্বন্ধে জেনে বুঝে সেই বক্তব্য রাখছেন। ধরুন কে কে মোহাম্মদের কাজ ফতেপুর সিক্রি নিয়ে বিভিন্ন রকম ভাবে সমালোচিত হয়েছে, কিন্তু সেখানে আপনি কি করে কাউন্টার করবেন একজন যখন জেনে শুনে সেটাকে ইতিহাসকে বিকৃত করছেন, অথচ সেটাকে পপুলারও করছেন, কিন্তু আমরা তো সেই পপুলার স্থানটা সেই জায়গায় নিয়ে যেতে পারছি না তার সঙ্গে কম্ব্যাট করার জন্য। এবার দেখো, এবার ধরো বিবি লালের কেন পারছি না, তার একটা কারণ হতে পারে তার রিসোর্স বেশি। একটা কারণ হতে পারে যে তার এই মুহূর্তে তাদের হাতে যেরকম এই 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 স্কুলটার হাতে যে এই 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 ধরনের চিন্তা ভাবনা করেন যে মানুষ, যারা তাদের হাতে এই মুহূর্তে ধরো আইসিএইচআর এর নাম নিচ্ছি না, বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে তারা আছেন, তারা তাদের হাতে স্কলারশিপ, তাদের হাতে চাকরি ইত্যাদি। তাই তারা এক ধরনের ইতিহাস চর্চাকে প্রচারের দিক বেশি প্রচার করতে পারছেন। কিন্তু যেটা, কিন্তু অন্যরাও যে একেবারে দুর্বল তা নয়, কিন্তু তুমি মানে আমি বলছি যে একাডেমিয়ায় কিন্তু এইটা ঠিক নয় যে মানে একাডেমিয়ায় গুরুত্বপূর্ণ ইতিহাসবিদ সাবকন্টিনেন্টের যারা, যাদের কথা গ্লোব ন্যাশনালি অনেক, সরি ইন্টারন্যাশনালি অনেক বেশি শোনা যায়, তারা কিন্তু অনেকে প্রায় বেশিরভাগই উল্টো দিকের। মানে এইটা তো ধরো এখনো পর্যন্ত ধরো বিবি লাল তো মানে উল্টো দিকের প্রত্নতত্ত্ববিদরাও অনেকে খুবই, সুপ্রিয়া বর্মা ইত্যাদি, এরা তো খুবই গুরুত্বপূর্ণ নাম, রাইট? তো তাই এমন নয় যে একাডেমিয়ায় লড়াইটা আমরা হেরে গেছি, একাডেমিয়ায় বরঞ্চ লড়াইতে এখনো উল্টো দিকটাই আরো বেশি স্ট্রং। সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়, যখন পাবলিক এনগেজমেন্টে, পাবলিক মানে সাধারণ মানুষ কি করে বুঝবে? এই যে তুমি বললে কে কে মোহাম্মদ, বিবি লালের কথা, আমি যদি ইতিহাসের লোক না হই, আমার কাছে তো বিবি লাল পণ্ডিত মানুষ, তাই না? আমার কাছে বিবি লালও পণ্ডিত, ডিএন ঝাও পণ্ডিত। এবার কে ঠিক বলছে কে ভুল বলছে, যে কারণে আমি বলছি ফাইনালি যখন আমি পাবলিক এনগেজমেন্ট অফ হিস্ট্রি, এবং আমার মনে হয় এখন পাবলিক এনগেজমেন্ট অফ হিস্ট্রিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ যেভাবে ইতিহাসকে টেনে আনা হচ্ছে সোশ্যাল মিডিয়া, পলিটিক্যাল প্ল্যাটফর্ম ইত্যাদিতে, পাবলিক এনগেজমেন্ট অফ হিস্ট্রিতে কিন্তু তথ্যের লড়াইটা, শুধুমাত্র তথ্যের লড়াইতে তথ্যের বিকৃতি ইত্যাদি গুলো খুব গুরুত্বপূর্ণ। তথ্যের বিকৃতি করার কথা একবারও আমি বলছি না, কিন্তু শুধু তথ্যের লড়াইতে আটকে থাকলে হবে না। সেইখানে নৈতিকতার প্রশ্ন, ক্ষমতায় কারা আছে, তারা কিভাবে ন্যারেটিভ সাজাচ্ছে, এবং লিনিয়ারিটির প্রশ্ন, কিভাবে নেশন স্টেটের কনস্ট্রাকশন হয়, মানে ন্যারেটিভাইজেশনের পলিটিক্সে ঢুকতে হবে। আনমিউট করো সৃজিত দা। হ্যাঁ, আমার আর কোনো প্রশ্ন নেই আর কি, সেটাই। ঠিক আছে, তাহলে আমরা শেষের দিকে চলে এসেছি, বলো তুমি, তোমারই তো শেষ করার কথা। হ্যাঁ, তো সংলাপের পক্ষ থেকে আজকে সকল দর্শক বন্ধুদের ক্রমাগত আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ, এবং আজকের বক্তা ডক্টর অন্বেষা সেনগুপ্তকে অসংখ্য ধন্যবাদ সংলাপের আমন্ত্রণে সাড়া দিয়ে বক্তব্য পাঠ ও আলোচনার মধ্য দিয়ে এই অমূল্য বার্তা প্রদানের জন্য। শেষ করার আগে বলে নিই, সারা এপ্রিল মাস জুড়েই সংলাপের বিভিন্ন ইতিহাস ভিত্তিক বিষয়ে একের পর এক অনলাইন আলোচনার আয়োজন করছে। এই সিরিজের পরবর্তী বক্তা ডক্টর রণবীর চক্রবর্তী। 24শে এপ্রিল বুধবার ঠিক রাত 8টায় ডক্টর রণবীর চক্রবর্তীর বক্তব্যের বিষয়ে থাকবে ভারত মহাসাগর এবং উপমহাদেশের দুই উপকূলের সমাজ ও সংস্কৃতি অনেকান্তিক পরিচিতি। সকল দর্শক বন্ধুকে পরবর্তী লাইভ আলোচনায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ রইল। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার। থ্যাংক ম্যাম, ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আসার জন্য, আর আপনাকে আগামী দিনে আমরা সরাসরি শুনবো, এই আবদার রইল আপনার কাছে। অবশ্যই অবশ্যই। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, গুড দেখা নাইট। হবে তোমার। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট।